এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ শুরু করবো একটা ম্যাথের ম্যারাথন কন্টেস্ট। এই ম্যাথ ম্যারাথন কন্টেস্টে আমাদের কী কী থাকবে? এখানে থাকবে আমাদের কমপ্লিট অ্যারিথমেটিক, যেটা খুব ইউটিউবে পাওয়া খুব অসম্ভব। খুব বেসিক থেকে আমরা ধরে ধরে এক্সাম ওরিয়েন্টেড শিখবো। আমরা প্রত্যেকেই জানি যে ম্যাথামেটিক্স একটা নিজেই খুব বড় সিলেবাস, কিন্তু আমরা যদি এক্সাম ওরিয়েন্টেড শিখি তো আমাদের রিসেন্ট যে সমস্ত এক্সাম আছে, যারা এসএসসি জিডিকে এক্সাম দিতে যাবে বা আপকামিং ডাব্লিউপিপি যে পিএসসির যে এক্সাম যত যত আছে, ফুড এসআই আছে, তারপর ক্লার্কশিপ মেশিনের সমস্ত এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো এটা এই ম্যারাথনের মাধ্যমে আমরা কমপ্লিটভাবে শেখার চেষ্টা করব এক্সাম ওরিয়েন্টেড ভিউ থেকে, যে ঠিক আমাদের অ্যারিথমেটিকের ঠিক কোন পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। তো আজকে ম্যারাথন ক্লাসটা একটু খুব লেন্দি হবে, তো প্রত্যেকে ক্লাস কন্টিনিউ থাকবে। এবং আজকের থেকে শুরু করব, একদম প্রথম থেকে শুরু করব, যেখান থেকে নাম্বার সিস্টেম, যে এক্সাম ওরিয়েন্টেডের ঠিক কোনগুলো ইম্পর্টেন্ট, তো সেখান থেকে আমরা শুরু করতে চলেছি। ঠিক আছে, দেখা যায় প্রথম যে আমাদের টপিক আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম থেকে দেখে নিই কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, ম্যাথামেটিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি যেটা আছে, এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই আমাদের কনফার্ম আসবেই। এখান থেকে যে সমস্ত বিষয়গুলি সবথেকে ইম্পর্টেন্ট হবে, যেটা আমাদের এক্সাম ওরিয়েন্টেডের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা সেই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণভাবে সহযোগে শিখতে যাব। ঠিক আছে, দেখে নিই প্রথমবারে যে এটার মধ্যে আছে, তা হলো এখানে প্রথমে পেয়ে যাচ্ছি নাম্বার সিস্টেমে একটা টেবিল, যেটা প্রত্যেকে জানা দরকার আছে, কিন্তু এক্সাম ওরিয়েন্টেড ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হয়। যেমন প্রথম হচ্ছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো বলবো? নাম্বারস হুইচ ক্যান বি প্রেজেন্ট অন এ নাম্বার লাইন। আমরা যে সমস্ত সংখ্যাগুলিকে আমরা লিখতে পারি, যেমন 1 2 3 4 5 6, এগুলো সমস্ত হচ্ছে, বা ভগ্নাংশ বা যে কোনো ধরনের সমস্ত সমস্ত নাম্বারগুলোকে বলবো আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই রিয়েল নাম্বার যেগুলো হয়, রিয়েল নাম্বার আমাদের দুই প্রকার হয়, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হলো ইরেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার মানে হলো কি, যেটাকে আমরা বলি মূলদ সংখ্যা। তাহলে রেশনাল নাম্বারকে আমরা বাংলাতে বলে থাকি মূলদ সংখ্যা। আচ্ছা, এই মূলদ সংখ্যা কোনটাকে বলবো? মূলদ সংখ্যা সেই সংখ্যাকেই বলবো যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাকে বলবো মূলদ সংখ্যা। যেখানে হচ্ছে কিউ নট ইকুয়াল টু জিরো, মানে কিউ এর মানটা জিরো হওয়া চলবে না। কীরকম? যেমন লিখলাম একটা সংখ্যা 3/5, তো এখানে যদি 5-এর মানটা কোনোভাবে জিরো হয়ে যায়, তাহলে 3/0 হয়ে যায়, যেটা হচ্ছে অসম্ভব। সেই কারণে এখানে কিউ, এই যে দেওয়া হয়েছে কিউ নট ইকুয়াল টু জিরো, তার কারণ হলো এটা। তাহলে যে কোনো ধরনের ভগ্নাংশ, যে কোনো সংখ্যা, সেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তো এগুলোকে আমরা বলে থাকবো মূলদ সংখ্যা। ঠিক একইভাবে যে অমূলদ সংখ্যা যেগুলি হয়, এই অমূলদ সংখ্যা কি না, এই সংখ্যাগুলিকে পি বাই যে কিউ হয়, সে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তো এখান থেকে পি বাই কিউ আকারে এটা প্রকাশ করতে পারবো না, সেই সংখ্যাগুলোকে বলবো আমরা ইরেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বারকে আবার দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে নন ইন্টিজার, একটা হচ্ছে ইন্টিজার্স। নন ইন্টিজার্স বলছে নাম্বারস উইথ ডেসিমেল পার্ট, মানে যেখানে দশমিক সংখ্যা থাকে, যেমন হচ্ছে কত, যেমন হচ্ছে 5.67, এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি ডেসিমেল আছে। আর ইন্টিজার্স যেখানে কোনো দশমিক নেই, যেমন হচ্ছে একটা সংখ্যা বলতে পারি, যেমন হচ্ছে ডাইরেক্ট 5, হ্যাঁ, বা 6, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা করে আমাদের ইন্টিজারের সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে আমরা বলবো ইন্টিজার। এরপর দেখে নিই নন ইন্টিজার্স যেগুলো হয়, তার মধ্যে আবার কী কী ভাগ হতে পারে। দেখো, নন ইন্টিজার মানে দশমিক আকার থাকবে, তার মানে সেগুলো ডেসিমেল আকারে, ডেসিমেল মানে কি দশমিক আকারে, দশমিক আকার থাকতে পারে, অথবা ফ্র্যাকশন মানে ভগ্নাংশের আকারেও সেটা থাকতে পারে। এই ডেসিমেল আবার দুভাগে হয়, একটা হচ্ছে টার্মিনেটিং, একটা হচ্ছে নন টার্মিনেটিং এবং রিপিটেটিং। দেখে নিই টার্মিনেটিং জিনিসটা কি। টার্মিনেটিং মানে হচ্ছে নির্দিষ্ট, যেমন কোনো সংখ্যাকে যদি ভাগ করি, সেই সংখ্যার ভাগফল যদি আমার নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বেরোয়, যেমন একটা ভাগ করেছি 0.15, ওখানে কিন্তু শেষ, ওখানে মিলে গেছে, তো সেটাকে বলবো টার্মিনেটিং। যেগুলো মিলবে না, যেমন হচ্ছে নন টার্মিনেটিং, 0.3333 চলতেই গেছে, বা 0.123456 এরকম চলতে থাকবে, কখনোই মিলবে না, সেটাকে বলবো নন টার্মিনেটিং বা রিপিটেটিং নাম্বার। এখান থেকে আমরা পরবর্তীকালে রেকারিং নাম্বার বা আবৃত দশমিক সংখ্যার আমরা কনসেপ্ট শুরু করব। এই যে ইন্টিজার যেখান থেকে আমাদের শুরু হলো, সেখান থেকে এলো দুটো ভাগ, একটা হচ্ছে হোল নাম্বার, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। হোল নাম্বার কোনগুলো বলবো? ইন্টিজার্স মধ্যে আমাদের সমস্ত সংখ্যাগুলো থাকে 1 2 3 4 5 সব থাকে, কিন্তু হোল নাম্বার যখন কাউন্ট করি, সে হোল নাম্বারের মধ্যে কী থাকবে? হোল নাম্বারের মধ্যে আমাদের জিরোটা কাউন্ট হবে। তাহলে হোল নাম্বারের মধ্যে আমাদের জিরোটা এক্সট্রাভাবে কাউন্ট হয়, মানে কোনগুলো হলো 0 1, পরবর্তীকালে 2 3 4, এগুলো সমস্ত সংখ্যাগুলো হয়ে গেলো আমাদের হোল নাম্বার। হোল নাম্বারের মধ্যে দুটো ভাগ করেছে, একটা হচ্ছে জিরো নিজে, আর একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, মানে 1 2 3 4, এগুলো হয়ে গেলো আমাদের ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার বাস্তব সংখ্যা যেগুলোকে বলা হয়, মানে যেগুলো দ্বারা আমরা কাউন্টিং করি। ঠিক আছে, তাহলে এই টেবিলটা আশা করি বোঝা গেল, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার ধারণা, ইন্টিজার নন ইন্টিজারের ধারণা,
এবং ডেসিমেল এবং হচ্ছে টার্মিনেটিং মানে যেটা নির্দিষ্ট আর হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, এই সমস্ত ধারণাগুলো এখানকে খুব ইম্পর্টেন্ট, এক্সাম প্রায় আসে। এখান থেকে একটা যদি ইম্পর্টেন্ট জিনিস আমরা বলে থাকি, তো মূলত সংখ্যা যেহেতু জানলাম যে সমস্ত সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাকে বলেছি আমরা মূল সংখ্যা। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে আমরা একমাত্র ব্যতিক্রম পাই, সেটা হচ্ছে কি, সেটা 22/7। এই পায়ের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে মূলত সংখ্যা কিন্তু হয় না, সেটা কিন্তু কোনো রকম মূলত সংখ্যা হয় না। ঠিক আছে, পাইকে আমরা 22/7 আকারে লিখতে পারলেও এটা কিন্তু মূলত সংখ্যা হবে না, এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। কেমন বোঝা গেল? এই টেবিলটা ক্লিয়ার হয়েছে। এরপর দেখে নিই, এখান থেকে আসবে এই যে নন টার্মিনেটিং শিখলাম, যে কিছু কিছু সংখ্যা আছে যেখানে আমরা ভাগ করার পরেও কমপ্লিটভাবে মিলে যায় না, একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত চলতে থাকে, যেমন 1.2 3 4 5 6 বা এই যেমন 0.3333 চলতে গেছে। এই সমস্ত যে কনসেপ্টগুলো আছে এখান থেকে আমাদের শুরু হয় দশমিক আবৃত সংখ্যা, বা যেটাকে ইংলিশে বলা হয় রেকারিং নাম্বার। তো আমরা দেখে নেবো এবার রেকারিং নাম্বার থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন ধরনের প্রশ্ন আসে রেকারিং নাম্বার থেকে। ঠিক আছে, এই যে একটু আগে যে শিখলাম যে নন রিপিটিং নাম্বার, সেখান থেকে পাচ্ছি কি, সেখান থেকে পাচ্ছি আমরা, এখান থেকে আমরা শিখতে পেলাম যে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, বা যেটাকে আমরা বলি রেকারিং নাম্বার, যেটাকে বলা হয় রেকারিং নাম্বার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের রেকারিং নাম্বার, অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই যে 1/3, 1কে 3 দ্বারা ভাগ করলে আমাদের সম্পূর্ণভাবে মিলে যায় না, আমাদের 0.3333 এভাবে চলতে থাকে। নেক্সট সংখ্যাটা দেখবো 1/7, 0.1427, এই সমস্ত সংখ্যাগুলো কী বলবো আমরা, রেকারিং নাম্বার বা অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেশন করব, এগুলোকে বলে যেগুলো হচ্ছে এভাবে থাকে সেগুলোকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো এই সমস্ত অঙ্ক থেকে যে সমস্ত প্রশ্নগুলি আমাদের পড়ে সেগুলো আমরা দেখব যে কীভাবে এদের ক্ষেত্রে আমরা সলিউশন করি, বা এই সমস্ত প্রবলেম থাকলে সেগুলো আমরা কীভাবে সলভ করব সেগুলো দেখ। তার মানে দশমিক আবৃত সংখ্যা বা রেকারিং নাম্বার, তার মানে কি, কিছু কিছু সংখ্যা যেমন ভাগ করে কি দেখতে পেলাম, যে সেখান থেকে আমাদের 0.3333 এরকম চলতে গেছে। তাহলে এরকম কোনো সংখ্যাকে ভাগ করার পর যদি আসে সেটা কতবার লিখব, সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত লিখব। তাহলে এই যে বারবার রিপিট হচ্ছে সেটাকে আমরা তার মাথায় চাপিয়ে দেবো একটা পৌনঃপুনিক, এটা বলা হচ্ছে পৌনঃপুনিক বলা হয়। যেটার ভ্যালু আমরা সলভ যদি করতে হয়, তো এটার সমান আমরা লিখতে পারবো যে 0.3 তার মাথায় পৌনঃপুনিক, তো পৌনঃপুনিক, বা এটাকে অনেক সময় লেখা হয় 0.3 তার মাথায় এরকম একটা বার চিহ্ন মতো দেওয়া হয়, এইভাবেও দেওয়া হয়। তাহলে এর মান কী হবে না, সেটা 3/9 হবে। 0.3 বার, এটা মিনিং যা এটা মিনিং সেম হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের এরকম থাকে কখনো 0.434343 এভাবে রিপিট হয়, তাহলে সেটা কি বলতে পারবো না, সেটা বলতে পারবো 0.43, সেটা এখান থেকে বলতে পারি 0.43, দুটোর মাথায় পৌনঃপুনিক, কারণ দুটো সংখ্যা বারবার ধরে রিপিট হয়েছে। তাহলে এখান থেকে বলতে পারবো যে 43, তার নিচে দুটো পৌনঃপুনিক দুটো ডট থাকার জন্য দুবার 9 আসে। যদি এরকম হতো 0.43 একটা মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে কীভাবে লিখতাম, তাহলে লিখতাম 43, যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা হচ্ছে এখান থেকে বিয়োগ হয়ে যাবে, বাই একটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে 9, একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, যার মাথায় নেই একটা সংখ্যা নেই, তার জন্য এখানে আসবে 0। এইভাবে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তা যে সংখ্যা এবার যদি কখনো এরকম থাকে যে 0.326, এখানে একটি পৌনঃপুনিক দেওয়া আছে এবং এখানে পৌনঃপুনিক, এর মিনিং কি হয়, এর মিনিং কি হয় না, এখান থেকে মিনিং হয় 326, এখান থেকে এতটা দেওয়া আছে মানে হচ্ছে এটা সম্পূর্ণভাবে দেওয়া আছে, মানে 3বার দেওয়া আছে, এটা বলতে পারি কি 3বার, এটা হচ্ছে 3টে সংখ্যায় আসবে। যদি কখনো এরকম দেওয়া থাকে আমাদের যে একটা সংখ্যা দেওয়া আছে 2.36, তাহলে এখান থেকে দেওয়া আছে কি, যে এখানে দেওয়া আছে 2 এর পর এখানে দেওয়া আছে এটা এরকম 3 মাথায় দেওয়া আছে আর 6 এর মাথায় দেওয়া, তাহলে মানে এই সংখ্যাটা লিখতে পারি কি না 236 লিখে নেব পুরো সংখ্যাটা, যার মাথায় না সেটা বিয়োগ করে দেবো, বাই এখানে হচ্ছে দুটো সংখ্যা মাথায় আছে সেটা হচ্ছে 99 হয়ে যাবে। এইভাবে আমরা এই ধরনের ক্যালকুলেশন আমরা করব। তো এই ধরনের যে প্রশ্নগুলো থাকে এইগুলো আমাদের এক্সামে আসে কীভাবে, এগুলো আমাদের আসে যোগের আকার আসে, বা কখনো গুণের আকার, যোগের আকার আসে বা বিয়োগের আকার আসে, এইভাবে আসে, যেটা এক্সামে আসে সেগুলো আছে। সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই যে কীভাবে আসে সেগুলি। দেখো এক্সাম এসেছি 0.63 তার মাথায় বার, 0.37 তার 80। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো আমরা যদি এইভাবে সলভ করতে শুরু করি,
যে 0.63 তার মাথায় যেহেতু বার আছে, কমপ্লিট বার আছে, তার মানে এর ভ্যালু কি যে 63/99। তারপর 0.37 তার মাথায় সম্পূর্ণভাবে বার আছে, তার মানে এটা বলতে পারবো 37 তার মাথায় নিচে 99। হ্যাঁ, তারপর দেওয়া আছে 0.80 তার মাথায় সম্পূর্ণ বার দেওয়া আছে, তার মানে কি বলতে পারবো যে এখানে 80 তার নিচে 99। তো এই সংখ্যাগুলো যোগ করব, তাকে ভাগ করব, মানে এটা প্লাস এটা, এটা প্লাস এটা প্লাস এটা যদি যোগ করি 99 ক্যালকুলেশন হবে। তাহলে এটা হবে কী করে, যদি বেসিক মেথডে করি তাহলে 63/99 প্লাস 37 তার 99 প্লাস 80 তার 99, এটা ক্যালকুলেট করে পর আমাদের অ্যান্সারটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক প্রসেস। কিন্তু আমরা যদি একটু স্মার্টলিভাবে অ্যাপ্রোচটা করি তাহলে কি দেখতে পাবো, একটু স্মার্ট অ্যাপ্রোচ করলে দেখতে পাবো যে এই ক্যালকুলেশনের মধ্যে আমাদের যেতে হবে না, এত কঠিন ক্যালকুলেশন। আমরা জানি 0.63 মাথায় পুনরায় হচ্ছে বার বা পৌনঃপুনিক এসেছে, তার মানে এটা নিশ্চয়ই বারবার ধরে সংখ্যাটা রিপিট হয়েছিল। তাহলে আমরা এভাবে লিখে নিতে পারি 0.63 নিশ্চয়ই বারবার ধরে রিপিট হয়েছিল, তো আমরা বারবার দুবার লিখে নিলাম। 0.37টা নিশ্চয়ই উপর পৌনঃপুনিক বা বার চিহ্ন দেওয়া আছে, সেটা বারবার রিপিট হয়েছে। তো বারবার যদি রিপিট হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটাকে আমি এভাবে লিখতে পারি 0.3737 লিখে নিতে পারি। 80টা এরকমভাবে বারবার রিপিট হয়েছে, তাহলে এখানে লিখতে নিতে পারি 80 আমরা 3বার এরকমভাবে লিখে নেবো যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। এবার এটা সিম্পল যোগ করবো, এটা হলো আমাদের ক্যালকুলেশনে জটিল আসবে, কিন্তু এটা খুব সহজ হবে। 7 আর 3 10 0, হাতে হলো 1, 6 3 9 আর 10 আর 18 8, হাতে হলো 1, 7 10 আর 11 1, হাতে হলো 1, 6 3 9 আর 10 10 আর 18 8, হাতে হলো 1, 7 3 10, হাতে হলো 7 10 আর 11, হাতে হলো 1, 6 3 9 আর 10 18 8, হাতে হলো 1, তাহলে হচ্ছে 1.81। দেখো 81 দুবার রিপিট হয়েছে, তার মানে কি এখান থেকে বলতে পারি যে আমার অ্যান্সার হবে বি। তাহলে যেহেতু দুবার রিপিট হয়েছে তার মানে এখান থেকে অ্যান্সার হচ্ছে কি যে 1.81 তার বার। আমি এভাবে লিখতে পারি বা লিখতে পারি 1.81, এর মাথাতে পৌনঃপুনিক লিখতে পারি, এর মাথাতে পৌনঃপুনিক লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। এটা আমাদের এসেছিলো এক্সাম সিজিএল এসেছিলো এই ধরনের প্রশ্ন। তাহলে এই বেসিক প্রসেস আমরা আর এক্সামে করব না, এটা করার জন্যই আমাদের কোশ্চেনগুলো লেন্দি হয় এবং এক্সামে আমরা করে উঠতে পারি না। ঠিক আছে, তাহলে এই আমাদের স্মার্ট অ্যাপ্রোচ ইউজ করব যাতে আমাদের খুব কম সময়ে এবং খুব সহজভাবে হয়, ভুলের পরিমাণ খুব কম হয়। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখে নেব এক্সাম ওরিয়েন্টেড আর কোন প্রশ্নগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এরপর দেখে নিই যে এই ধরনের একটা প্রশ্ন এসেছে, সিজিএল এসেছিলো প্রশ্নটি যে 3.36, তাহলে আমরা এখানে আর করব না ওই বেসিক প্রসেস, আমরা ইউজ করব স্মার্ট অ্যাপ্রোচ। তাহলে এটা বলতে পারি এখান থেকে যে 3 নিশ্চয়ই 36 মাথায় বার দেওয়া আছে, মানে নিশ্চয়ই 36টা আমাদের বারবার রিপিট হয়েছিল, তার জন্য আমরা এইভাবে লিখে নিলাম। আচ্ছা, আগে যোগের কাজটা সেরে নিই। 1.33, তাহলে আমি লিখে নিতে পারি 1.33 বারবার ধরে এখানে রিপিট হয়েছিল নিশ্চয়ই, তার জন্যই 33 মাথায় বার। আগে যোগটা করে নিই, যোগ যেটা হবে সেটা এখান থেকে বিয়োগ করে নেব। 6 3 9 3 3 6, 6 3 9 3 3 6 9, এটা 3 3 6, 3 রেখে 4, এটা হয়ে গেলো। এখান থেকে 2.05 এটা বিয়োগ করে নেব, তাহলে এটা যোগ করে নিলাম, এটাকে এবং এটাকে যোগ করে নিলাম। তাহলে এখান থেকে যেটা হবে সেটা হবে কি যে 2.05 এরকম বারবার ধরে রিপিট হতে থাকবে বারবার ধরে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে নেব। 5 হলে এখানে 4 হয়, এটা 6 হয়, এটা 4 হবে, এটা 6 হবে, 5 4 9 4 হবে, এটা 6 হবে, এখান থেকে আমার 2 আসবে। তাহলে এখান থেকে আমরা সুন্দর দেখতে পাচ্ছি যে 264 বারবার ধরে রিপিট হয়েছে। তাহলে অ্যান্সার হবে কত, আমার অ্যান্সার হবে এটি বারবার রিপিট হয়েছে, তার মানে অ্যান্সার হবে আমাদের অপশান বি। যদি আমরা এটা বেসিক প্রসেস যেতাম ব্যাপারটা খুব ক্যালকুলেটিভ হতো এবং খুব লেন্দি হতো, যেটা এক্সামের পক্ষে করে আসা সম্ভব হতো না এবং সেটা খুব কঠিন হতো ব্যাপারটা। আশা করি আমাদের রেকারিং নাম্বার বা দশমিক আবৃত সংখ্যা সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তো আশা করি করতে পারবে এরপর। ঠিক আছে, এরপর দেখে নিন নেক্সট টপিক। এরপর নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার যেটা আছে প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ডিভিসিবিলিটি রুল বা বিভাজ্যতা নিয়ম। ডিভিসিবিলিটি রুল বা যেটা আমরা জানি বিভাজ্যতা নিয়ম। এই বিভাজ্যতা নিয়ম যেটা আছে, এই নিয়ম থেকে প্রত্যেকটি পরীক্ষাতে এমন কোনো পরীক্ষা থাকে না যেখানে তোমার এই বিভাজ্যতা নিয়মের উপর কাজ করে এক্সামে কোশ্চেন আসে না। তুমি এসএসসি জিডি বলো, সিজিএল, সিএসএল, এমটিএস,
অথবা আমাদের স্টেটের এক্সামে ডিভিসিবিলিটি রুলের এর ভূমিকা কম্পিউটার খুব বেশি, মানে একটা অসাধারণ একটা ভূমিকা দেখা যায়। তো এখান থেকে দেখে নেবো যে ডিভিসিবিলিটি রুলের কোন বিষয়গুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে। তো অনেক কিছু, তার মধ্যে আমরা মেন টপিকগুলো জেনে নেবো এখন। যেহেতু ম্যারাথন ক্লাস, তাই আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা ডিসকাস করতে পারবো না, এক্সাম ওরিয়েন্টেড শুধুমাত্র দেখবো আমরা, যেটা এক্সামের ক্ষেত্রে খুব বারবার ধরে আমাদের রিপিট হয় এবং বারবার ধরে খুব ব্যবহার হয়। দেখে নিই প্রথম কোশ্চেন কী আছে। আচ্ছা, 2 দ্বারা ডিভিসিবিলিটি রুল প্রত্যেকে জানা আছে। কোনো সংখ্যা 2 দ্বারা ডিভিসিবিলিটি রুল প্রত্যেকে জানা আছে। 2 দ্বারা হলে কি হয়, 2 দ্বারা ডিভিসিবিলিটি রুল হচ্ছে কি, সেই সংখ্যার শেষ সংখ্যা, যেমন হচ্ছে 40 বা 24 বা 22, 36, এইগুলো সব 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষ সংখ্যাগুলো হয় আমার 2 এর গুণিতক হবে বা শূন্য হবে, সেগুলো 2 দ্বারা গুণিতক, এটা সবাইকে জানা আছে। এরপর দেখে নেব যে ডিভিসিবিলিটি রুল 3তে কী বলছে, যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। অঙ্কগুলির সমষ্টি কীরকম, যেমন একটা সংখ্যা দেখে নিলাম 345 লেখা আছে, এর অঙ্কগুলি মানে 3 প্লাস 4 প্লাস 5, এদের যোগফল কত হয়, 5 আর 4 9 আর 3 12, এই 12 সংখ্যাটি 3 দ্বারা ডিভিসেবল। এই 12 সংখ্যাটা 3 দ্বারা ডিভিসেবল, তার জন্য বলতে পারবো কি 345 সংখ্যাটা সম্পূর্ণভাবে 3 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে দেখা নেব 1664, এখানে 1, প্রত্যেকটা ডিজিটগুলো যোগফল করেছে, দেখা যাচ্ছে 15 এসেছে, তাহলে 15টা 3 দ্বারা বিভাজ্য, তার জন্য বলতে পারবো কি না 1644 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটিকে এভাবে ডিজিটগুলো যোগ করে দেখে নিচ্ছি, তার মানে কি যত বড় সংখ্যা হোক আমরা মুখে মুখে ডিজিটগুলো যোগফল করে নিতে পারবো, আর যোগফল করে নেবো, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলতে পারো সম্পূর্ণ সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে যেমন এসেছে 28, এই 28 আমরা জানি 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং বলতে পারবো কি যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এরপর দেখি আরও এক্সাম ওরিয়েন্টেড থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। এরপর যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে ডিভিসিবিলিটি রুল 4। তো কোনো সংখ্যা 4 দ্বারা ডিভিসিবিলিটি রুল দ্বারা কি বলছে, কোনো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যাটা শেষ দুটি অঙ্ক, একক এবং দশক স্থানীয় অঙ্ক 0 অথবা 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন এই যে একটা সংখ্যা 324, এই শেষ দুটো ডিজিট এর, যেহেতু সংখ্যাটার শেষ দুটো ডিজিট আমাদের 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, তার জন্য বলতে পারবো এখান থেকে যে পুরো সংখ্যাটি আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। যত বড় সংখ্যা হোক, যেমন একটা 1264 এখানে লেখা আছে, সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে কি না এর জন্য চেক করা সবথেকে সহজ পদ্ধতি, তা হলো যে এই সংখ্যাটা শেষ যে দুটি সংখ্যা আছে, এই শেষ দুটি সংখ্যাকে, এই 64, এই শেষ দুটি সংখ্যা যে আছে, শেষ দুটি সংখ্যা যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলবো যে পুরো সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। শেষ দুটো ডিজিট মানে 64 যেহেতু 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার জন্য বলতে পারছি যে 1264 সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বোঝা গেল যে কোনো ধরনের সংখ্যা, যেমন হচ্ছে 516, এই সংখ্যাটার আছে কি এখানে শেষ দুটো সংখ্যা আছে আমাদের 4 দ্বারা বিভাজ্য আছে, তাহলে বলতে পারবো যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যা হোক, এখানে যদি কালকে এত বড় থাকে, এর এত বড় সংখ্যা হোক, শেষ দুটো ডিজিট সে সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলতে পারবো পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বোঝা গেল 4 দ্বারা বিভাজ্য খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, 4 দ্বারা বিভাজ্য খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখবে। বিষয়গুলো বলে নিই, তা হচ্ছে 4 দ্বারা হয়ে গেল। আচ্ছা, 5 দ্বারা ডিভিসিবিলিটির নিয়ম কী কী, 5 দ্বারা প্রত্যেকে জানা আছে, সে যেমন হচ্ছে 50, 100, সেই সংখ্যাগুলো 0 হবে বা শেষ সংখ্যাটা 5-এর কোনো গুণিতক হবে, 5 হবে, হয় শেষ সংখ্যাটা 0 হবে না হলে 5 হবে, শেষ সংখ্যাটা 5 দ্বারা ডিভিসিবল হবে। কোনো সংখ্যা 6 দ্বারা ডিভিসিবলের নিয়ম কি, না সেই সংখ্যাটা আমাদের 3 দ্বারা ডিভিসিবল হতে হবে এবং 2 দ্বারা ডিভিসিবল হতে হবে। যদি কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিসিবল হয়, 2 দ্বারা ডিভিসিবল হয়, তাহলে বলবো সংখ্যাটি আমাদের 6 দ্বারা ডিভিসিবল। যেমন একটা সংখ্যা ধরলাম 216, 3 দ্বারা ডিভিসিবলের জন্য কী করতে হবে, চেক করব 2 + 1 + 6, তার যোগ করে আসছে 9, তার মানে 3 দ্বারা ডিভিসিবল, তার মানে এই সংখ্যাটি বলতে পারি যে 3 দ্বারা ডিভিসিবল। সংখ্যার 2 দ্বারা ডিভিসিবল হবে, হ্যাঁ, যেহেতু শেষ সংখ্যাটা 6 আছে সে 2 দ্বারা ডিভিসিবল হবে, তার মানে আমি বলতে পারবো সে, অতএব বলতে পারি 216 এই সংখ্যাটি আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। এরপর চলে আসবো আমরা 8 দ্বারা ডিভিসিবিলিটির নিয়ম। 8 দ্বারা ডিভিসিবিলিটির নিয়ম হচ্ছে কি না, কোনো সংখ্যা 8 দ্বারা ডিভিসিবল হবে যখন কোনো সংখ্যার শেষ 3টে ডিজিট আমাদের 8 দ্বারা ডিভিসিবল হবে। যেমন হচ্ছে এটা যদি একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে, এই সংখ্যাটির শেষ 3টে ডিজিট মানে হচ্ছে এই যে 512 দেওয়া আছে, এই সংখ্যাটা দেখতে পাচ্ছি যে কি, এই সংখ্যাটা দেখতে পাচ্ছি কি যে এই সংখ্যাটা 8 দ্বারা ডিভিসিবল হয়, তার মানে বলতে পারবো কি
শেষ 3টে ডিজিট যদি আমাদের 8 দ্বারা ভাগ করা যায় তাহলে বলতে পারি পুরো সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে আমার 8 দ্বারা, তার মানে 8 দ্বারা হতে হলে শেষ 3টে ডিজিটকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাছাড়া কি এবার আসছে আমরা 9 দ্বারা। 9 দ্বারা বিভাজ্য কি, যেমন 3 দ্বারা শিখলাম সেরকম 9 দ্বারা। সেই সংখ্যার অঙ্কগুলো ডিজিট, যেমন একটা সংখ্যা নিলাম 200, এর যদি আমি সংখ্যাগুলো ডিজিটগুলো যোগ করি, যদি 9 দ্বারা বিভাজ্য হয়, যেমন হচ্ছে 9 2 11 7 18, 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তার মানে বলতে পারবো কি না 729 এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? তাহলে এখানে শিখলাম 5 দ্বারা বিভাজ্যের নিয়ম, 6 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা। ঠিক আছে, এরপর দেখে নেবো নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়, 10 দ্বারা প্রত্যেকে জানা আছে। এরপর দেখব কোনটি, সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম। 11 দ্বারা বিভাজ্যের নিয়মটি কি? আচ্ছা, এরপর দেখে নেব আমরা 11 দ্বারা ডিভিশন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 11 দ্বারা বিষয়, যেটি আমাদের এক্সাম ওরিয়েন্টে খুব বেশি ইম্পর্টেন্ট, 11 দ্বারা ডিভিসিবল নিয়ম। খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো তা হচ্ছে 11 দ্বারা ডিভিসিবল নিয়ম। 11 দ্বারা হচ্ছে খুব বেশি ভালোভাবে বুঝবে 11 দ্বারা ডিভিসিবল নিয়ম কি। বলছে কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টি ও যুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টির অন্তরফল 0 হয়। কি বললাম, এখানে দুটো ভাষা, একটা হচ্ছে অযুগ্ম স্থানীয় অঙ্ক আর যুগ্ম স্থানীয় অঙ্কগুলির বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়। আগে আমরা ডিটেলসের ব্যাপারটা জানবো। এখান থেকে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আমরা তুলে নেব। দেখব যে এখানে লেখা আছে 28182, এটা একটা সংখ্যা। বলছি এর অযুগ্ম স্থানীয় অঙ্ক যুগ্ম স্থানীয় অঙ্কগুলির বিয়োগফল যদি 0 হয়। আচ্ছা, এখান থেকে যদি আমি দেখে নিই এর অযুগ্ম স্থানীয় অঙ্ক কোনগুলো হবে, যুগ্ম স্থানে আমি কাউন্টিং করি তো এটা ফার্স্ট সংখ্যা হবে, এটা সেকেন্ড সংখ্যা হবে, এটা থার্ড সংখ্যা হবে, এটা ফোর্থ সংখ্যা হবে, ফিফথ সংখ্যা হবে, অবস্থান হবে। তাহলে অযুগ্ম স্থানীয় অঙ্ক কোনটা হবে, অযুগ্ম স্থানীয় হবে বলতে হবে এখানে, তাহলে প্রথমেরটা এটা হবে অযুগ্ম স্থানীয় অঙ্ক, মানে 2। তারপর কোনটা হবে, তারপর হবে এখানে হচ্ছে 1, এটা অযুগ্ম স্থানীয় অঙ্ক। তারপর কোনটা হবে 2, এদের যোগফল বলেছে না, এদের যোগফল সমষ্টি ও বিয়োগফল কাতে করবো যেগুলো যুগ্ম স্থানীয় অঙ্কটা, এটা হচ্ছে আমাদের যুগ্ম স্থানীয় অঙ্ক, মানে 2 এর ঘরটা এটা। তারপরে যুগ্ম স্থানীয় অঙ্ক কোনটা 8 এবং 8, এদের যোগফল। আচ্ছা, এদের যোগফল দেখে নিই, 2 আর 3 কত হবে, 2 আর 3 আর 2 5, আর 8 8 আর 16, তাহলে এদের বিয়োগগুলো কত আসছে -11। তার মানে এই যে সংখ্যাটি এসেছে যা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11 দ্বারা বিভাজ্য হলে বলবো যে এই পুরো সংখ্যাটি আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে, পুরো সংখ্যাটি হবে আমাদের 11 দ্বারা বিভাজ্য। আরেকটি ছোট্ট একটা উদাহরণ দেখে নিই, আমরা দেখে নিই। এই সংখ্যাটি 149148 2। আচ্ছা, আমরা কীভাবে করবো তাহলে, এর অযুগ্ম অবস্থান এটা হচ্ছে ফার্স্ট অযুগ্ম অবস্থান, তারপর হবে 9, এটা অযুগ্ম অবস্থান, তারপর এক ঘর ছেড়ে 8 হবে অযুগ্ম অবস্থান। যুগ্ম অবস্থান কোনটা, 4 হবে যুগ্ম অবস্থান, তারপর 1 হবে, তারপর 2 হবে। এই অবস্থানগুলো যোগ করব, 9 আর 10 আর 18, 4 আর 2 6 আর 7, 18 - 7 বিয়োগগুলো কত আসবে 11। তাহলে এই সংখ্যাটি 11 এসেছে এখানে, তাহলে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলতে পারবো যে এই সংখ্যাটি যে আসছে, এই যে সংখ্যাটি এসেছে এই সংখ্যাটি সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য। সেরকমভাবে এই সংখ্যা যেটা আছে এরকমভাবে দেখা গেছে কি অযুগ্ম অবস্থান এবং যুগ্ম অবস্থানের মধ্যে বিয়োগফল করেছে, যার ফলে 0 এসেছে। 0 এলে কী বলতে পারবো যে এই পুরো সংখ্যাটি যেটা আছে, এই যে পুরো সংখ্যাটি আছে, পুরো সংখ্যাটি আমাদের 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কমপ্লিট, বোঝা গেছে। এরপর 11 দ্বারা যে রুল এবং 8 দ্বারা রুল, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা 8 কিন্তু কী শিখেছিলাম, 8 দ্বারা রুলের বিভাজ্য নিয়ম শিখেছিলাম যে শেষ 3টে ডিজিট আমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হবে। বোঝা গেল? তাহলে 11 দ্বারা রুলটা খুবভাবে ক্লিয়ার হয়েছে। এরপর দেখে নিই যে 11 এবং 8 দ্বারা ইউজ করে কীভাবে আমাদের এক্সামে প্রশ্ন আসে। দেখে নিই 11 দ্বারা ডিভিসিবিলিটি রুল। এখানে হচ্ছে 11 দ্বারা ডিভিসিবিলিটি রুলের ব্যবহার দেখতে পাবো যে 72, বলছি কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিসিবিলিটি বাই 72। আচ্ছা, কোনো সংখ্যা 72 যদি আমার দেখা হয়, এখান থেকে 72 দ্বারা যদি কোনো সংখ্যা আমাদের সম্পূর্ণরূপে বিভাজিত হয়, তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা ডিভিসিবল হবে এবং সেই সংখ্যাটা 9 দ্বারা ডিভিসিবল হবে, এটা ঠিক।
কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজিবল মানে হলো সে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে ও সেটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে এর নিয়ম কি শিখেছিলাম? 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম শিখেছিলাম কি, সেই সংখ্যাটার শেষ 3টে ডিজিট আমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে 6 7y এই সংখ্যাটা আমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হবে। 8 দ্বারা বিভাজিত হলে আমাদের ওয়ার ভ্যালু কত হবে সেটা আমাদের দেখে নিতে হবে। কীভাবে চেক করব? দেখো, ওয়ার ভ্যালু 0 থেকে পরপর যে কোনো সংখ্যা হবে। তাহলে এখানে যদি ধরে নিই যে 6 7 আমি 0 ধরতে পারি, 6 7 আমি 1 ধরতে পারি, 6 7 2 ধরতে পারি, এতগুলো ধরলাম। এই সংখ্যাটা কি যাচ্ছে সম্পূর্ণভাবে 8 দ্বারা বিভাজ্য? 8 8 64, 3 30, তাহলে যাবে না। 8 8 64, 3 31 যাবে না। 8 8 64, 3 32, 8 4 32। তার মানে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে এখান থেকে আমি কনফার্ম হলাম যে ওয়ার ভ্যালু আমাদের কত হবে? ওয়ার ভ্যালু হবে 2। এখান থেকে বুঝতে পারলাম যে ওয়ার ভ্যালু হবে 2। তাহলে আমি এক কাজ করলাম, আমি ওয়ার ভ্যালু এখানে 2 আমি লিখে নিলাম। ঠিক আছে, ওয়ার ভ্যালু লিখে নিলাম 2। তাহলে ওয়ার জায়গাতে ভ্যালু হবে কত? 2। এরপর হবে আমার 9। এই 9 দ্বারা ডিভিজিবিলিটি চেক করার রুল কি না, সমস্ত ডিজিটগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে সমস্ত ডিজিটগুলোর যোগফল আমি করে নিচ্ছি। সমস্ত ডিজিটগুলোর যোগফল যদি করে নিই তাহলে কত হবে না, 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, এখানে x প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 6 প্লাস 7 ওয়াই। ওয়ার ভ্যালু কত এসেছে আমাদের? ওয়ার ভ্যালু এসেছে 2। তো যোগ করে দেখে নিই কত হবে তাহলে। 5 6 11 আর 7 18, 18 8 26, 26 4 30, 30 3 33, 33 আর 2 হচ্ছে 35, 35 6 41, 41 7 48, 48 আর 2 50। তাহলে যদি আমাদের সম্পূর্ণরূপে 9 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটার যোগফল আমাদের কাটতে হবে। এক্সের ভ্যালু কত হবে? এখানে আমাদের এক্সের ভ্যালু আমাদের 4 দিতে হবে। তাহলে 9 6 54 কাটে। তার মানে এখান থেকে কনফার্ম হলাম কি যে এক্সের মান আমাকে 4 ধরতে হবে। এক্সের মান কত ধরতে হবে? এখান থেকে ধরতে হবে যে এক্সের মান 4, তবেই হবে। কারণ 54 হবে, 54 হলে তবে বলবো সংখ্যাটা সম্পূর্ণ বিভাজ্য করা যায়। 54 হলেই বলতে পারবো কি সংখ্যাটা আমাদের সম্পূর্ণ বিভাজ্য করা যায়। তাহলে এক্সের মান 4 পেলাম, ওয়ার মান আমি 2 পেলাম। তাহলে এখানে যে ভ্যালুটা জানতে চেয়েছে এখানে বসিয়ে দিই। √5 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত? 4 প্লাস 8 ইন্টু ওয়াই, ওয়ার ভ্যালু কত? 2। তাহলে কত হবে আমার এটা? 5 4 20 আর 8 2 16, 16 আর 20 কত হয়? 36, 36 মানে কত হবে? রুট করলে হবে 6। তাহলে অ্যান্সার হবে এ। এই 72 দ্বারা ডিভিজিবলের যে রুলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এসএসসি এক্সামের জন্য এবং অন্যান্য এক্সামের জন্য। এসএসসিতে খুব, তো এসএসসি জিডি সিএসএল সিজিএলের জন্য তো বারবার রিপিট হয় প্রশ্ন, বারবার রিপিট হয়। যদি আমরা নাম্বার সিস্টেমের প্রশ্ন দেখি তো বেশিরভাগ দেখা যাবে যে 72 এর উপর প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর প্রশ্ন। তার 72 এর দ্বারা ডিভিজিবল রুলটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কেমন? এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন। 72 দ্বারা ডিভিজিবল আরেকটি প্রশ্ন আছে, দেখে নিই। 72 দ্বারা ডিভিজিবল আরেকটি প্রশ্ন। তাহলে 72 দ্বারা শিখলাম কি, কোনো সংখ্যা 72 দ্বারা ডিভিজিবলের নিয়ম শিখেছি কি, যে 72 দ্বারা ডিভিজিবল হলে সেই সংখ্যাটা 8 দ্বারা যেতে হবে এবং 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি না, শেষ সংখ্যা, শেষ 3টে ডিজিট আমাদের 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। মানে 4 9 x, x জায়গাতে কী হতে হবে? 4 9 প্রথমে 0 বসাতে পারি, 4 9 1 বসাতে পারি, 4 9 2 বসাতে পারি, 4 9 3 বসাতে পারি। এই সংখ্যাটিকে আমাদের সম্পূর্ণরূপে 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে। 8 6 48 1 10, এতে যাবে না। 8 6 48 1 11, এও যাবে না। 8 6 48 1 12, এও তো যাবে না। তাহলে 8 6 48 1 13, এও যাবে না। তাহলে আরও হতে পারে কি, যে এটা 4 হতে পারে। 8 6 48 1 14, এও যাবে না। তাহলে কি যেতে পারে? 4 9 5 হবে, 4 9 6 হবে। 8 6 48 1 15, তাও যাবে না। 8 6 48 1 16, 8 2 16 যাবে। তার মানে বলতে পারি এখানে কি, যে এই এক্সের ভ্যালু যে হবে, এই এক্সের ভ্যালু কত হবে? এখান থেকে বলতে পারবো যে এক্সের ভ্যালু হবে আমার 6। এক্সের ভ্যালু হবে আমার 6 হবে এখান থেকে, ঠিক আছে? এইভাবে যদি আমি এক্সের ভ্যালু এখানে বলে দিই যে এখানে এক্সের ভ্যালু হবে আমার 6, তো ডিজিটগুলো যোগফল করে দেখে নিই ওয়ার ভ্যালু কত ধরতে হবে আমাকে। 5 আর 4 9, 9 আর 3 12 আর 2 14, 14 আর 1 15, 15 7 22, 22 4 29, 22 4 26, 26 আর 9
35, 35 6 41, তাহলে এখানে কত হতে হবে, 9 দ্বারা ডিভিজিবল হতে হবে, মিনিমাম 45 হতে হয়, তাহলে মিনিমাম আমাকে 4 ধরতে হবে, তবে যে 45 হবে এবং সে 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখান থেকে বলতে পারবো যে ওয়াইয়ের মান যেটা হবে, এই ওয়াইয়ের মান যেটা হবে, ওয়াইয়ের মান আমাদের 4 হবে, তাহলে এক্সের মান পেয়েছি 6 আর ওয়ার মান পেয়েছি কত 4। তাহলে আমাদের জানতে চাইছে কার ভ্যালু, জানতে চেয়েছে আমাদের 5x - 4y এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 5x 5 ইন্টু কত 6 আর 4 ইন্টু 4, তাহলে 6 পাচ্ছে 30 - 16, তাহলে অ্যান্সার কত হবে 14 বা 14। এইটি হবে যে এসেছিলো আমাদের সিজিএল এসেছিলো। এরকম আপকামিং যারা জিডি এক্সাম দিতে যাচ্ছ তারা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, এক্সামে এই ধরনের প্রশ্ন দেখার খুব চান্সেস বেশি আছে। ঠিক আছে, বোঝা গেল 72 দ্বারা ডিভিজিবল রুল। এরপর দেখে নেবো 88 দ্বারা ডিভিজিবল রুল কী হবে। কোনো সংখ্যা 88 দ্বারা যখন যদি কোনো প্রশ্ন আসে যে 88 দ্বারা যদি ডিভিজিবিলিটি চেক করতে বলে, এই প্রশ্ন খুব বারবার ধরে আসে, তো সেখানে কি চেক করবে, সেখানে চেক করবে সে সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা এবং 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি শিখলাম না, কোনো সংখ্যার শেষ তিনটে ডিজিট আমাদের চেক করব যে শেষ তিনটে ডিজিট আছে কিনা। আর 11 দ্বারা তো আমাদের আছে অযুগ্ম অবস্থান আর যুগ্ম অবস্থানের মধ্যে বিয়োগফল, তাহলে অযুগ্ম মানে হচ্ছে অড পজিশন মাইনাস ইভেন পজিশন, এদের বিয়োগফল যদি 0 অথবা 11 গুণিতক হয় তাহলে সংখ্যাটা 11 দিয়ে ভাগ হয়। এই রুলটা কাজে লাগালে আমরা 88 দ্বারা যে সমস্ত ডিভিজিবিলিটি প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, তা হচ্ছে রিমাইন্ডার্স থিওরি। রিমাইন্ডার্স থিওরিম বা যেখানে আমরা শিখেছি কি রিমাইন্ডার্স মানে কি, রিমাইন্ডার্স মানে হচ্ছে ভাগশেষ। রিমাইন্ডার্স কথাটির অর্থ হচ্ছে কি, রিমাইন্ডার্স কথাটির অর্থ হচ্ছে ভাগশেষ, এর অর্থ হচ্ছে ভাগশেষ। তো এরপর যে থিওরি থেকে আমাদের প্রশ্নগুলি তৈরি হয়, যেটা হচ্ছে বারবার ধরে এক্সামে রিপিট হয়, সেগুলো আমরা যে শিখবো যে কীভাবে হয়। তার আগে আমরা যে এই সম্বন্ধে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে শিখে নিই। এই সম্বন্ধে যেমন কোনো একটা সংখ্যাকে ধরলাম, যার সংখ্যা 5, একে আমরা যদি 4 দ্বারা ডিভিজিবল করি তাহলে কি বলবো, 4 1 4, এখানে রইলো কত 1। তাহলে এখান থেকে যে 5 সংখ্যাটি এলো, এই সংখ্যাটি কী বলা হয়, এই সংখ্যাটিকে আমরা বাংলায় বলি কি ভাজ্য, ইংলিশে বলা হয় ডিভাইডেন্ট। কী বলা হয়, ডিভাইডেন্ট। 4 যেটা আছে সেটাকে বলা হচ্ছে ডিভিসর, 4 যেটা হয় সেটাকে বলা হচ্ছে ডিভিসর। কেমন, এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে এটা হচ্ছে বলবো কি ভাজক, এটা হচ্ছে ভাগফল, ইংলিশে বলা হয় কোশেন্ট। এটা হচ্ছে 1 হচ্ছে আমাদের কি রিমাইন্ডার, 1 হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। আচ্ছা, তাহলে কি সূত্র এখান থেকে পেলাম, এখান থেকে যে সূত্রটা শিখলাম তা হচ্ছে কি না, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল, প্লাস কাকে যোগ করছি, প্লাস যোগ করছি আমরা ভাগশেষকে, এখান থেকে যোগ করছি প্লাস, আমাদের যোগ করছি এখান থেকে প্লাস হচ্ছে ভাগশেষ। এই যে সূত্রটি শিখলাম এখান থেকে, এই সূত্রটিকে আমরা বলবো রিমাইন্ডার্স থিওরেমের সূত্র। এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো ধীরে ধীরে করে হতে থাকবে, এটাকে বলবো রিমাইন্ডার্স থিওরেম। ঠিক আছে, দেখে নিই রিমাইন্ডার্স থিওরেমে যে সমস্ত কনসেপ্টগুলো আমাদের কাজে লাগে এক্সামের ক্ষেত্রে, সেই প্রশ্নগুলোকে আমরা দেখে নেব। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যে একটি অঙ্কে বলেছে, অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব এক্সামে রিপিট হয়, খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। আজকে আমরা যে ম্যারাথন ক্লাস করছি তা হলো এক্সাম ওরিয়েন্টেড, যে ধরনের প্রশ্নগুলো করছি এক্সামে যাওয়ার আগে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো বারবার ধরে প্র্যাকটিস করে যাবে, এক্সামে খুব উপকার হবে নিশ্চয়ই। দেখে নিই কী হবে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ, তার মানে এখানে বলতে কি চাইছে যে ভাজক সমান ভাগশেষের 5 গুণ, মানে 5 গণিত ভাগশেষ, এবং ভাগফলের 25 গুণ। তাহলে এবং বলতে পারি কি যে ভাজক হলো ভাগফলের 25 গুণ, 25 গণিত ভাগফল। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে ভাগফল সমান হচ্ছে 16,
তাহলে ভাগফল বলে দিয়েছে কত 16 বলে দেওয়া হয়েছে। তাহলে ভাগফলের জায়গাতে আমি 16 এখানে বসিয়ে দিতে পারি। তো ভাগফলের জায়গাতে আমি 16 এখানে বসিয়ে দিলাম, কেমন? তো ভাগফলের জায়গায় 16 যদি বসিয়ে দেওয়া হয় তো এখান থেকে হবে 25, ভাগফলের জায়গায় আমি 16 বসিয়ে দিলাম। তাহলে 25কে 16 দিয়ে গুণ করলে কত হয়? 400 হয়। তার মানে এখান থেকে আমাদের ভাজক সমান কত তৈরি হলো? 400। এই ভাজকের মানটা আমি এখানে বসিয়ে দিলাম 400। তাহলে 5 ইন্টু এলো আমাদের ভাগশেষ। তাহলে এখান থেকে ভাগশেষ সমান আমি কত বলতে পারি? ভাগশেষ সমান বলতে পারি যে 400 ডিভাইড বাই 5। তো কাটা হলে কত হবে? 80 হবে। এতটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এরপর দেখে নিই যে আমাদের এখন আমাদের হাতে ভাজক এসছে, ভাগফল এসছে, সব ভাগশেষ সমস্ত চলে এসছে। তাহলে ভাজ্য সমান কি সূত্র শিখেছিলাম, সেই সূত্রটা থেকে আমরা অ্যান্সারটা করে নেওয়ার চেষ্টা করি। তাহলে ভাজ্য সমান কি হয় আমরা জানি কি, যে ভাজ্য এখান থেকে আছে, সে ভাজ্য সমান কি হবে? ভাজ্য সমান হবে যে ভাজ্য সমান হবে ভাজক ইন্টু ভাগফল। তাহলে ভাজক মানে কত? 400। ভাজক ইন্টু ভাগফল মানে হচ্ছে 80, প্লাস ভাগশেষ কত আছে এখানে? ভাগশেষ আছে কত? সরি, ভুল হয়েছে, একটু ভুল বললাম। 400 হচ্ছে আমাদের ভাজক ইন্টু ভাগফল হচ্ছে আমাদের কত? 16। ভাগফল হচ্ছে আমাদের 16, প্লাস ভাগশেষ কত এসেছে আমাদের? 80, প্লাস ভাগশেষ 80, প্লাস ভাগশেষ আছে আমাদের এখান থেকে প্লাস ভাগশেষ হবে কত না? প্লাস ভাগশেষ হবে 80। এটার সঙ্গে আমরা যোগ করব প্লাস 80। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে তৈরি হবে 6400 প্লাস 80। তাহলে অ্যান্সার হবে কত? 6480 হবে অ্যান্সার, অপশান বি। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামে রিসেন্টলি কিছুদিন আগেই আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবলের প্রশ্নটা রিপিট হয়েছিল। হ্যাঁ, তাছাড়া এসএসসির এক্সামে তো খুব বারবার রিপিট হতে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো বারবার ধরে ভালোভাবে একটু প্র্যাকটিস করে দেখে যাবে এক্সামের জন্য, ঠিক আছে? এরপর দেখে নিই নেক্সট প্রশ্ন রিমাইন্ডার থিওরেম থেকে। এরপর দেখে নেবো একটা হচ্ছে অন্য ধরনের একটা প্রশ্ন, যেটা সিজিএলে বারবার ধরে বা এসএসসি সমস্ত এক্সামে আসে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কী করবো, যে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, মানে ভাগশেষ কত হবে যখন এই 27 টু দি পাওয়ার 27 প্লাস 27 এই সংখ্যাটিকে আমরা 28 দিয়ে ভাগ করবো, তখন আমাদের ভাগশেষ কত তৈরি হবে? এর প্রসেসটা কি? দেখো, এখানে আছে 27, এখানে আছে 28। তো 28 থেকে 27 এখানে কত কম? 1 কম, তার জন্য এখানে লিখে নেবো কত? -1 টু দি পাওয়ার কত আছে? 27। এখানেও সেমভাবে লিখতে পারি যে এই 27 সংখ্যাটি 28 থেকে কত কম? 1 কম, তার মানে এখানে -1। এটা লিখে নিতে পারি কত? কিছু নেই, মানে 1 আছে। তার মানে -1, তার মাথায় 27, তার মানে কি? তার মাথায় হচ্ছে অড সংখ্যা। কোনো মাইনাসে কোনো সংখ্যার উপর আমরা কি জানি যে -1, তারপর যদি কোনো অড সংখ্যা হয়, মানে বিজোড় সংখ্যা হয়, তো সেখান থেকে কী হয়? সেটা মাইনাস তৈরি হয়। তাহলে এটা হয়ে যাবে -1 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কত? -1 হয়ে যাবে। তাহলে এটা কত এলো? এখান থেকে -2 এসেছে, -2। তো আমাদের কখনো কোনো ভাগশেষ কি কখনো নেগেটিভ হতে পারে? কোনো ভাগশেষ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে যদি নেগেটিভ আসে তাহলে কী হবে? যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি 28, এখান থেকে এই 2টা এখান থেকে বিয়োগ করে নেবো। তার মানে 28 থেকে এই যে 2 আছে, সেই -2টা এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার আসবে 26। এখান থেকে অ্যান্সার হবে 26। বোঝা গেল? এইটা হচ্ছে এই ধরনের প্রশ্নের খুব হচ্ছে বারবার ধরে এক্সামে রিপিট হয়, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট প্রশ্ন দেখে নিই। এখানেও কি বলেছে? 77, তার মাথাতে বলছে 77 আছে, প্লাস 77 বাই এটা ডিভাইড করছে কত? 70। এটা সব এক্সামে রিপিট হয়েছে। এই ধরনের প্রশ্ন অবশ্যই দেখে যাবে, এক্সামে খুব হেল্প হবে। তো এটাকে আমি যদি আলাদাভাবে লিখে নিই, ওই একই ব্যাপার,
আমি একটু আলাদা করে লিখে দেখাচ্ছি ব্যাপারটা। তো এটাকে আমরা আলাদাভাবে এভাবে লিখে নিতে পারি, এটাকে এভাবে আলাদা আমরা করতে পারবো, তাই তো। তো 78 থেকে 77 কত কম? 1 কম। তার মানে এখানে লিখতে পারি এটা যে -1, 1 কম -1, তার মাথায় 77। 78 থেকে 77 কত কম? 1 কম। তার মানে লিখে নিতে পারি -1 হবে। তাহলে -1 তার মাথায় কোনো সংখ্যা চাপানো থাকলে সেটা -1 হবে, এখান থেকে এটা -1 হবে। তার মানে এলো কত? -2। নেগেটিভতে কখনো রিমাইন্ডার হয় না, তাহলে কী হবে? এখানে যে 78 যে সংখ্যাটি আছে, এই 78 থেকে 2টা এখান থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে বলতে পারবো 78 - 2 মানে হচ্ছে এলো আমাদের 76। এইটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে অ্যান্সার হবে 76, অপশান সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি, এখানে কি বলছে? এই অঙ্কটাতেও খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ এক্সামে খুব বেশি রিপিট হয়। এক্সামে এই প্রশ্নটা খুব বেশি রিপিট হয়। এক্সামে এই ধরনের প্রশ্ন খুব রিপিট হয়। কি বলছে? যে 105 বলছে 105 দ্বারা ভাগ করলে একটি সংখ্যাকে, ধরলাম একটি সংখ্যা, এখানে কোনো একটা সংখ্যা আছে, সাপোজ এখানে কোনো একটা সংখ্যা আছে, যাকে বলছে 105 দ্বারা ভাগ করলে এর ভাগশেষ হয় 76। সে একই সংখ্যাকে, মানে ওই যে এখানে যে সংখ্যাটি ছিল সে একই সংখ্যাকে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমার কত ভাগশেষ থাকবে? কি বুঝলাম? যে একটি সংখ্যা হচ্ছে এইটি, এই সংখ্যাটিকে 105 দ্বারা ভাগ করলে সেখানে ভাগশেষ আসে 76। সে একই সংখ্যাকে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? তাহলে এর জন্য খুব সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আছে, এখানে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষকে আমরা এই নেক্সট যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করে দেবো। 76কে 35 দ্বারা এখান থেকে ভাগ করে নেবো। কত ভাগশেষ তৈরি হচ্ছে? রিমাইন্ডার কত তৈরি হচ্ছে দেখে নিই। 35 × 2 = 70, হাত রইল রিমাইন্ডার 6। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 6 অ্যান্সার হয়ে যাবে, খুব কম সময় হয়ে যাবে। এখানে যেহেতু ম্যারাথন ক্লাস, তাই প্রত্যেকটা কোশ্চেনকে আমরা ডিটেলস অ্যানালাইসিস করতে পারবো না। এক্সাম ওরিয়েন্টেড সেই প্রশ্নটা আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। এই প্রশ্নের যে কেন এটাতে ডিভাইড করলাম, এর লজিক কিন্তু আমরা নিজস্ব বেসিক ক্লাস যেখানে আমরা কমপ্লিট ক্লাস করি, সেখানে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ডিটেলসের ব্যাপারটা ব্যাখ্যা করে থাকি। এখানে সম্পূর্ণ ব্যাখ্যা করতে গেলে খুব লেন্দি হবে, কারণ অনেক ধরনের অনেক টপিক আছে, অ্যারিথমেটিক টপিকে কভার করতে হবে। ঠিক আছে, এটা বুঝে রাখো যে এখান থেকে যে ভাগশেষ থাকবে সে ভাগশেষকে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলবে সেই সংখ্যাটাকে ভাগ করে দেবো, এবং সেখান থেকে যে রিমাইন্ডার আসবে সেটা হবে তার অ্যান্সার। এরকম ধরনের আরেকটি প্রশ্ন আছে, সেটা দেখে নিই। আচ্ছা, আরেকটি প্রশ্ন দেখে নিই। বলছি 899 একটি সংখ্যাকে, এরকম একটা সংখ্যা আছে মাঝে, যাকে 899 দ্বারা ভাগ করলে একটি ভাগশেষ 63 পাওয়া যায়। তো একই সংখ্যাকে যদি আমরা 29 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত ভাগশেষ আসবে? যেটা শিখলাম কি, যে এর ভাগশেষ যে থাকবে, যে সংখ্যা দিয়ে ভাগ করবো সেটা ভাগ করে দেবো ডাইরেক্ট। 63কে আমরা 29 দিয়ে ভাগ করলে কত হয়? 29 × 2 মানে 58, 58 ইন্টু মানে রইলো কত রিমাইন্ডার, এখান থেকে রইলো কত 58, মানে এখানে রইলো কত রিমাইন্ডার 5, তাহলে 5 হয়ে যাবে এখান থেকে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানকার অ্যান্সার হবে। তাহলে এই এতগুলি হলো আমাদের নাম্বার সিস্টেম থেকে এই সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। চেষ্টা করবে যে এই সমস্ত প্রশ্নগুলো বারবার ধরে ভালো করে প্র্যাকটিস করে রিপিট করে যাবে। এক্সাম ওরিয়েন্টেড খুব প্রশ্ন এগুলো, এই ধরনের প্রশ্ন এক্সাম বারবার ধরে রিপিট হয়। হ্যাঁ, তো নেক্সট প্রশ্ন, এরপর নেক্সট টপিক আমরা শুরু করব, সেটা হচ্ছে লসাগু গসাগু। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে একটি ব্যাপারটা বলে নিই। এটি হচ্ছে আমাদের কমপ্লিট কোর্স, হচ্ছে ম্যাথ এবং রিজনিংয়ের উপর অনলাইন কোর্স হয়, যেখানে লাইভ প্লাস রেকর্ডিং দুটোই ক্লাস পাওয়া যায়। কোনো ক্লাস যদি মিস করে যাও, তাহলে তার রেকর্ডিং ক্লাস সেখানে আপলোড হয়ে যায় অটোমেটিক। সে আপলোড থাকে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, প্র্যাকটিস সেট, মক টেস্ট, সমস্ত কোশ্চেন সেখানে আপলোড করা হয়। এবং এখানে আমরা সমস্ত পুরো কমপ্লিট কোর্স, ম্যাথের সমস্ত বিষয়টাকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করছি। রিজনিংয়ে সে বেসিক টু অ্যাডভান্স লেভেল, এই কোর্স কমপ্লিট যারা করতে পারবে, এই কমপ্লিট কোর্স করার পর তার ম্যাথে এবং রিজনিংয়ের প্রতি তার একটা স্ট্রং বেস তৈরি হবে, এবং যে কোনো এক্সামে খুব ভালো তারা স্কোর করে তারা ক্র্যাক করতে পারবে। তো তার মধ্যে তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, অবশ্যই এখানে ক্লাসে এই যে ফোন নাম্বার যে দেওয়া আছে এখানে ক্লাসের, এখানে তারা যোগাযোগ করে নিজের নামটা অবশ্যই এনরোল করে নেবে, কারণ খুব মিনিমাম ফিসের মাধ্যমে এই ব্যাচটি লঞ্চ করা হয়েছে, যেটা পসিবল নয়, বাট লঞ্চ করা হয়েছে। খুব লিমিটেড সিট আছে, কিছুদিন পর এর প্রাইস হাইক হবে। তো যারা রেজিস্টার করতে চাও তারা খুব জলদি রেজিস্টার করে নেবে। ঠিক আছে।
এরপরে আমরা চলে আসবো অ্যারিথমেটিকের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, তা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু গোসাগু। প্রত্যেকটি পরীক্ষাতে লসাগু এবং গোসাগু থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। তাই এই টপিকটা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যে প্রশ্নগুলি আছে আমরা এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই এলসিএম এবং এইচসিএফের কমপ্লিট ডিটেলস আমরা যে কোর্স কমপ্লিট করছি সেখানে কমপ্লিটভাবে আমরা সেখানে ক্লাস করিয়ে সম্পূর্ণভাবে শেষ করেছি, যেটা করার পর ম্যাক্সিমাম প্রশ্ন সলভ হতে খুব সুবিধা হয়। তো এখানে দেখে নেব যে এক্সাম ওরিয়েন্টেড এলসিএম এইচসিএফের উপর কোন কোন বিষয়ের উপর আমাদের জোর দেওয়া উচিত, কোন কোন টপিক বা কোন কোন কনসেপ্টের উপর আমাদের জোর দেওয়া উচিত। তো দেখে নিই আজকের প্রশ্নগুলি। এলসিএম এইচসিএফ লসাগু গসাগু কম বেশি প্রত্যেকের জানা আছে যে কী নিয়মে হয়, তবুও আমরা একটা বেসিক প্রশ্ন দেখে নেব। এই যে প্রশ্নটি আছে এখান থেকে আমরা যদি শিখে নিই বেসিক উপায়ে যে লসাগু গসাগু জিনিসটা কী, তো প্রথম হচ্ছে লসাগু হচ্ছে কী আর গসাগু কী। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগুকে বলা হচ্ছে এলসিএম এবং গসাগু বলা হচ্ছে এইচসিএফ, বা অনেক সময় সেটাকে জিসিডি বলা হয়, গ্রেটেস্ট কমন ডিভিসার, এলসিএম লিস্ট কমন মাল্টিপল, আর হচ্ছে যেটা হচ্ছে এইচসিএফ হায়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, এরপর এখানে দেখে নিই যে সিম্পলভাবে যদি এরকম ধরনের প্রশ্ন থাকে কীভাবে সলভ করা হয়। তাহলে এখান থেকে লসাগু বের করার জন্য এতগুলি সংখ্যার মধ্যে মিনিমাম আমরা দুটো সংখ্যা দেখে নিই, যে মিনিমাম কমসে কম দুটো সংখ্যা দ্বারা যেখানে ডিভিসেবল হবে, মিনিমাম দুটো সংখ্যা দ্বারা যেখানে ডিভিসেবল সেই সংখ্যাগুলি থেকে আমি শুরু করব। তো আর গসাগুর ক্ষেত্রে সমস্ত সংখ্যা দ্বারা ডিভিসেবল হতে হয়। তাহলে এখানে দেখে নিই 2 দ্বারা ডিভিসেবল করে দেখে নিই। 2 8 16, 2 12 24, 2 15 30, 18 48, তোমার 2 24 48, কেমন। তারপর আরও কী হবে, আরও 2 দ্বারা ডিভিসেবল যাবে, দেখে নিই 2 4 8, 2 6 12, যেটা ডিভিসেবল যাবে না সেটা সেভাবে রেখে দেবো। 2 9 18, 2 12 24, এখনও 2 দ্বারা যাবে, তাহলে 2 দ্বারা গেলে 2 2 4 হবে, 2 3 6 হবে, 15 ডিভিসেবল যাবে না, ছেড়ে দিই। 2 দ্বারা 9 ডিভিসেবল যাবে না, ছেড়ে দিই। 2 6 12, ঠিক আছে। এরপর দেখে নিই একটা, আর 2 দিয়ে যাবে কি, এখনও 2 দিয়ে দুবার যাবে, তো এটা দেখে নিই একবার। 2 1 কে 2 হবে, এটা যাবে না, এটা যেমন ছিল তেমন হবে, এটা যেমন ছিল তেমন হবে। 2 3 6, এরপর কত দিয়ে যাবে, এরপর দেখা যাবে যে 3 দিয়ে যাবে প্রত্যেককে। 3 দিয়ে 1 তো যাবে না, 1 যেমন ছিল 3 1 কে 3 হয়ে যায়, 3 5 15 হয়ে যায়, 3 3 9 হয়ে যায়, এবং 3 3 9 এবং 3 1 কে 3 হয়ে যায়। আচ্ছা, এখান থেকে তাহলে এলসিএম কোনটা বলবো বা লসাগু কোনটা বলবো। লসাগু হলো এই সংখ্যাগুলো সমস্ত সংখ্যার গুণফল। সমস্ত সংখ্যা গুণফল হচ্ছে কি, এখান থেকে এখান পর্যন্ত সমস্ত সংখ্যা গুণফল হচ্ছে আমাদের লসাগু। তার মানে 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 5 গণিত 3 গণিত, তার মানে 1 2 3 4টে 2, 3 গণিত 5 গণিত 3, এই সংখ্যাটি এতটা পর্যন্ত হচ্ছে কি আমাদের গণিত 1। তো এই সংখ্যার গুণফল যেটা হবে সেটা হবে আমাদের লসাগু হবে। তাহলে গসাগু কোনটা হবে না, গসাগু যে সংখ্যা দিয়ে প্রত্যেককে ডিভিসিবল হয়ে এসেছে, যেমন তাহলে গসাগু এখান থেকে বলতে পারবো কি এইচসিএফ কত হবে, এখান থেকে যে সংখ্যা দ্বারা 2 দ্বারা সম্পূর্ণভাবে ডিভিসিবল হয়েছিল, 2 দ্বারা সম্পূর্ণ ডিভিসিবল হয়েছিল, এটা দ্বারা হয়েছিল, তার মানে লিখতে পারি 2 গণিত 2, যেখানে স্টপ হয়ে যাবে সেখান থেকে কিন্তু আর হবে না। এটা দ্বারা সম্পূর্ণরূপে একে একে সম্পূর্ণ ডিভিসিবল করা গিয়েছিল, এই 2 দিয়ে সম্পূর্ণরূপে ডিভিসিবল করা যায়নি। এই 2 ধারা শুধুমাত্র এটা গিয়েছিল কিন্তু এর ক্ষেত্রে যায়নি। তার মানে বলতে পারবো কি যে 2 দ্বারা ডিভিসেবল একবারই হয়েছিল। তাহলে এর গোসাগু কত হবে, এর গোসাগু হবে এখান থেকে 2। তাহলে এখান থেকে বলতে পারবো যে এর গোসাগু হবে 2। 3 হবে না, কারণ হচ্ছে প্রত্যেক সংখ্যা দিয়ে 3 দিয়ে ভাগ করা যায় না, তার জন্য শুধুমাত্র গোসাগু আসবে 2 এবং লসাগু আসবে এই সংখ্যাগুলির গুণফল। এটি হলো আমাদের বেসিক পদ্ধতি, লসাগু গোসাগু বের করা সাধারণ পদ্ধতি বা বেসিক কোশ্চেন। এরপর দেখে নিই এর আর কী কী কনসেপ্ট আছে লসাগু গোসাগুর উপর। এখন শিখলাম সংখ্যা পদ্ধতি, সংখ্যার উপর আমরা লসাগু গোসাগু। এখন শিখবো যে আমরা বীজগাণিতিক লসাগু গোসাগু। তাহলে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এবং হচ্ছে 3 টু দি পাওয়ার 4। আরেকটা সংখ্যা কী দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 স্কোয়ার। তাহলে আমি ধরলাম এটাকে এ একটা সংখ্যা ধরলাম, বি একটা সংখ্যা ধরলাম। তাহলে এদের আমাদের এইচসিএফ বের করতে বলেছে। এদের এইচসিএফ কী হবে শিখবো, এদের এলসিএম হলে কী হতো, এলসিএম কী হবে, এইচসিএফ কী হবে। এখানে দুটি সংখ্যা আছে 2 এবং 3, তাহলে এখানে 2 এবং 3 লিখে নিলাম। এইচসিএফের ক্ষেত্রে সবথেকে প্রত্যেকটা সংখ্যার কম ঘাত যেটা হবে সেটা এখানে লিখে নেব। তাহলে 2 এর উপর সবথেকে কম ঘাত কত আছে, 2 এর উপর সবথেকে কম ঘাত আছে 3 লিখে নিলাম। 2 এর উপর সবথেকে কম ঘাত হলো 3, তখন 3 লিখে নিলাম।
আর 3-এর উপর সবথেকে কম ঘাত কত হবে 2, তাহলে তার মানে এইচসিএফ যখন বের করব সেই সংখ্যাগুলোর উপরে টু দি পাওয়ার যখন করব সবদিকে মিনিমাম ঘাতগুলো লিখে নেব। আর যখন এলসিএম করব তাহলে এখানে 2 এবং 3 এই দুটো সংখ্যা আছে, এদের উপর হায়েস্ট যে ঘাতগুলি আছে, এখানে হায়েস্ট ঘাত কত আছে 2-এর হায়েস্ট ঘাত হলো 5, তো এখানে 5 লিখে নেব। 3-এর হায়েস্ট ঘাত কত আছে 4, তো এখানে হায়েস্ট ঘাত আমি 4 লিখে নেব। তাহলে এখানে যেহেতু এইচসিএফ বের করতে বলেছিল তার জন্য অ্যান্সার হবে আমার এটা। তার মানে এখানে অ্যান্সার হবে কোনটা 2-এর মাথায় 3 আর সি, তার মানে অ্যান্সার হবে আমাদের সি, 2-এর মাথায় 3 এবং 3-এর মাথায় স্কোয়ার। তাহলে এটি হবে অ্যান্সার। এটা হলো আমাদের বীজগণিতিক উপায়ে গসাগু নির্ণয় করার পদ্ধতি। ঠিক আছে, বোঝা গেল। এরপর শিখবো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু এবং লসাগু কীভাবে করতে হয়। ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু লসাগু কীভাবে করবো আমরা। তো ভগ্নাংশের ক্ষেত্রে গসাগু লসাগু করতে হলে কীভাবে করি, কোনো ভগ্নাংশ ধরলাম এটি একটি ভগ্নাংশ x/y, তো উপরেটিকে কী বলা হয়, এটিকে বলা হচ্ছে লব, এটাকে বলা হচ্ছে হর। তার মানে এটাকে বলা হচ্ছে x/y যদি ধরে নিই, এটাকে বলা হচ্ছে লব বা ইংলিশে বলা হচ্ছে নিউমারেটর, আর ওয়াইকে বলা হচ্ছে ডিনোমিনেটর। তার মানে যদি কোনো সংখ্যার গসাগু বের করি, যে লেখা আছে গসাগু যখন বের করব কোনো ভগ্নাংশের, তো সেই উপরে যতগুলি লব আছে সেই লবগুলির গসাগু নির্ণয় করব, লবগুলির লসাগু বের করব, আর নিচের সংখ্যাগুলি গসাগু বের করব। আর যখন গসাগু বের করতে বলবে তখন উপরে যে লবগুলি থাকবে সেই লবগুলির গসাগু বের করব এবং হরগুলির আমরা লসাগু বের করব। এটা হচ্ছে আমাদের নিয়ম। ওকে, এরপর আমি প্রশ্নের মাধ্যমে দেখে নিই যে কীভাবে সেটি অ্যাপ্লাই হবে। দেখো এখানে আছে এই সংখ্যাগুলো গসাগু, তাহলে গসাগু নির্ণয় করা কি শিখলাম, যে গসাগু করতে হলে উপরের সংখ্যাগুলি গসাগু, উপরের সংখ্যাগুলি মানে এই 2 4 এই 2 4 2 4 8 এদের গসাগু করতে হবে। তাহলে উপরের সংখ্যাগুলি গসাগু মানে 2 4 8 এদের গসাগু, এদের গসাগু কত হবে, এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে 2 হবে, এদের গসাগু হবে 2, আর নিচের সংখ্যাগুলো মানে হচ্ছে কি 3 7 3 7 5 এদের লসাগু বের করব। এদের লসাগু কত হবে 3 7 5, কিছু তো হবে না, ডাইরেক্ট গুণ করতে হবে। তাহলে গুণ করতে হলে 7 5 35, 35 3 105 হবে এদের লসাগু। তাহলে অ্যান্সার কী হবে, গসাগু নির্ণয় করতে বলেছে মানে উপরের সংখ্যাগুলি গসাগু নিচের লসাগু, তার মানে অ্যান্সার হবে 2/105। তার মানে অপশান ডিতে যেটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রে কী হবে, যদি বলে এর লসাগু কত হবে, তো 5/2 8/9 এবং 11/14। তার মানে এখানে লসাগু মানে উপরের সংখ্যা হলো লসাগু, 5 8 11 এদের লসাগু কী হবে, লসাগু কিছু করা যাবে না, তাহলে এদের কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এদের উপরের সংখ্যা লসাগু যদি বের করতে হয়, উপরের সংখ্যাগুলি যদি আমাদের লসাগু বের করতে হয়, তাহলে 5 × 8 × 11, তাহলে 8/40 ইন্টু এটা 11, তার মানে কত হবে, এটা 440 হবে লসাগু। তাহলে গসাগু কত হবে, গসাগু হবে কত 2 9 এবং 14, 2 9 14 গসাগু কত হবে, গসাগু কিছু কমন নেই, তার মানে গসাগু হবে 1। তার মানে এদের অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 440 বাই হবে অ্যান্সার হবে 1, তার মানে অ্যান্সার হবে কত, এখানটায় অ্যান্সার হবে সি। বোঝা গেল। লসাগু বের করতে বললে উপরের সংখ্যাগুলির হচ্ছে আমাদের লসাগু, নিচের সংখ্যাগুলির গসাগু। ঠিক আছে, বোঝা গেল। এই প্রশ্নটা রইলো আমাদের HW, তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখবে যে প্রশ্নটাতে লসাগুটা করতে পারছো কি না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। এই প্রশ্নটা নিজেতে করবে এবং অ্যান্সারটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যে এর অ্যান্সার কত হবে। এরপর দেখে নিই লসাগু গসাগু টপিকের উপর সবথেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রুল বা নিয়ম, বা এখানে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, বলছে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস মানে হচ্ছে লসাগু এইচসিএফ ইন্টু এলসিএম। তার মানে কি লিখবো, তার মানে সূত্রটি কি শিখলাম, যে লসাগু, তার মানে হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি মানে কি, সংখ্যা দুটি গুণফল মানে কি বলতে পারি, যে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা এখানে বলতে পারি। তার মানে এখানে বলতে পারি কি, যে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা বলতে পারবো। এটি আমাদের প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, দুটি সংখ্যার গুণফল, প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গণিত গসাগু। এই রুলের উপর বা এই নিয়মের উপর যে সমস্ত প্রশ্নগুলি হয় তা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার তো রিপিট হয়, তো অবশ্যই রুলটা মনে রাখবে। দেখে নিই এই রুলের উপর বা এই টপিকের উপর কী ধরনের প্রশ্ন তৈরি হয়। এই যে দেখবো যে এই ধরনের প্রশ্ন কী প্রশ্ন এসেছিল। তো বলেছে দুটি সংখ্যার গসাগু, তার মানে এখানে আমাকে গসাগু দিয়ে দিয়েছে,
গসাগু হলো 9, সংখ্যা দুটি লসাগু, তার মানে লসাগু আমার দিয়ে দিয়েছে এখান থেকে, সেটা হলো 270। একটি সংখ্যা দিয়ে দিয়েছে কত, একটি সংখ্যা দিয়েছে 54, তাহলে অপর সংখ্যা কত, অপরটি কত? তাহলে আমরা যে সূত্রটি শিখলাম যে লসাগু ইন্টু গসাগু, তাহলে বলতে পারবো যে লসাগু 270, গসাগু হলো 9, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি গুণফল। তাহলে একটি সংখ্যা হলো 54, তো অপর সংখ্যা কত আমি জানি না, ধরে নিলাম অপর সংখ্যা হচ্ছে আমাদের এক্স। তাহলে এটি গুণ করলে দেখে নেবো কত অ্যান্সার হতে পারে, 9, 6, 54। তাহলে এক্স সমান কত হবে, 6 দিয়ে যদি আমি এটা কাটি, 6 দিয়ে যদি আমি এটা কেটে দিই তাহলে কত অ্যান্সার আসবে, 6, 4, 24, 3, 30, 6 বাজে 30, মানে 45। তার মানে এক্সের ভ্যালু আসবে 45। তাহলে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি হবে 45। এটি হবে আমাদের অ্যান্সার, অপশান বি। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখব যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে 3:4। তাহলে প্রথম সংখ্যা দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাদের গসাগু দিয়েছে 4, তাদের লসাগু কত হবে? তার দুটি সংখ্যার অনুপাত যেহেতু এখানে দিয়ে দিয়েছে যে 3:4 এবং তাদের গসাগু দিয়েছে কত, তাদের গসাগু দিয়েছে 4। তার মানে গসাগু দিয়ে দিলে সংখ্যা দুটি কী হবে না, এই সংখ্যাগুলিকে যদি তাদের গসাগু দিয়ে গুণ করে দেওয়া হয় তো সংখ্যা দুটি আমাদের তৈরি হবে। কেন গুণ করলাম, 4 3 12 একটা সংখ্যা হবে, 16 একটা সংখ্যা হবে, কারণ গসাগু মানে সেই সংখ্যাটা তার মধ্যে গুণফল আকারে ঢুকে থাকবে, তার জন্য গসাগু দিয়ে গুণ করলে সেই অনুপাতের সংখ্যা, ওই গসাগু দিয়ে গুণ করলে ইন্ডিভিজুয়ালি দুটো সংখ্যা আমরা পেয়ে যাই। যদি আমাদের এখানে জানতে চাইতো সংখ্যা দুটি কী কী হবে, তো 12 হবে বা 16 হবে। ঠিক আছে, এখন আমাকে জানতে চাইছে 12 এবং 16 এদের লসাগু কত হবে। তো 12 এবং 16 লসাগু আমরা খুব ইজিলিভাবে করে নিতে পারবো এইভাবে যদি করি। তো দেখে নিই যে কত হবে, 4 3 12, 4 4 16, তার মানে 4 4 16 3 48। তাহলে এলসিএম কত হবে এদের এলসিএম বা লসাগু হবে কত, 48 হবে এদের লসাগু। বোঝা গেল, এদের লসাগু হবে 48 হবে। এই দুটি সংখ্যা অনুপাত দিয়ে দিয়েছিল, গসাগু দিয়ে দিয়েছে, গসা সংখ্যা দিয়ে দুটোকে গুণ করলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাই, সেই সংখ্যা দুটি লসাগু বের করলাম 48। ঠিক আছে, এখানে নেক্সট প্রশ্ন দিয়েছে যে সংখ্যা দুটি অনুপাত দিয়েছে, সংখ্যা দুটি আমাদের অনুপাত দিয়ে দিয়েছে 4:5, তাদের লসাগু দিয়ে দিয়েছে, মানে তাদের এলসিএমটা দিয়ে দিয়েছে কত, 60। এখানে কিন্তু সে হবে না যে দুটি সংখ্যাকে আমি 60 দিয়ে গুণ করে দিই যে সংখ্যা দুটি পেয়ে যাব, না, এখানে ওইভাবে হবে না। এখানে ধরতে হবে কি, দুটি সংখ্যা হবে, একটা হচ্ছে 4x, অপর সংখ্যা 5x, এদের লসাগু যদি করি তাহলে কত হবে, এদের লসাগু হবে কত, 4 × 5 × x, মানে 5 4 20x হবে এদের লসাগু। সে লসাগুটাই বলেছে কত, এখানে 60। তাহলে x এর ভ্যালু কত হবে, এটা 60/5 4 20, তাহলে লসাগু এদের হবে কত, 3 হবে। তার মানে x এর ভ্যালু আসবে কত, এখান থেকে x এর ভ্যালু আসবে 3। তার মানে গসাগু কত হবে, গসাগু হবে এখান থেকে যে গসাগু হবে সেটা হবে কত, 3 হবে গসাগু। হ্যাঁ, গসাগু হবে এখান থেকে 3, কারণ x এর ভ্যালু বেরিয়ে গেছিলো। তাহলে এটা যদি আমি সংখ্যা যদি প্রথমে চেক করে নিই, তো 4 × 3 একটা সংখ্যা হবে, অপর সংখ্যা যদি চেক করতে হয় তো 15 হবে। তাহলে যদি বলি 12 এবং 15 এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে 3 হবে এদের গসাগু। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখে নেবো নেক্সট প্রশ্ন কী আছে। এরপর একটা লসাগু এবং গসাগু এই টপিকের উপর খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এক্সাম বারবার রিপিট হয়, স্টেটে তো প্রচুরবার রিপিট হয়, এমনকি এসএসসিতেও প্রচুরবার রিপিট হয়। বলছে একটি মন্দিরে 5টি ঘন্টা যথাক্রমে 12, 15, 16, 20 ও 25 মিনিট ব্যবধানে বাজে। মানে একটি ঘন্টা 12 মিনিট বাজার পর তার 15 মিনিট পর নেক্সট ঘন্টা বাজবে, তার 16 মিনিট পর এত বাজবে, এইভাবে ঘন্টাগুলো বেজেছে। বলছে যদি তারা মধ্যরাত্রে ঘন্টাগুলো একসাথে বেজে থাকে, ঘন্টাগুলি মধ্যরাতে একসাথে বেজে রিং করে, তাহলে পরবর্তী কখন বাজবে। তাহলে মধ্যরাতে বেজেছিল, তাহলে মধ্যরাতে ঘন্টাগুলি বেজেছিল মানে কি, মধ্যরাত ধরে নিলাম 12টা PM বেজেছিল। নেক্সট কখন বাজবে এটা দেখার জন্য আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 12, 15, 16, 20, 25, এই সংখ্যাগুলোর আমার লসাগু বের করে নিতে হবে। এই লসাগু যেটা বেরোবে সেখান থেকে আমরা অ্যান্সারটা করতে পারবো। কীভাবে লসাগু করতে হলে প্রথমে কত দিয়ে করতে পারি আমরা, প্রথমে আমরা 2 দিয়ে করে নিলাম, তাহলে হচ্ছে 2 6 12, 15 যে যাচ্ছে না, 2 8 16, 2 10 20, এখানে 25 যেমন ছিল সেরকম রয়ে গেল। তারপর দেখে নেবো কত, তারপর কত দিয়ে যাবে, এখান থেকে আমি আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 15 যেমন ছিল, 2 4 8, 2 5 10, আর যাবে না কিছু, 25। এরপর দেখে নেবো কত যাবে, এরপর দেখে নেবো যে 3 দিয়ে যাবে,
তো 3 দিয়ে গেলে 3 একে 3, 3 5 15, 4 যেমন ছিল তেমন, 5 যেমন ছিল 25 যেমন ছিল। এরপর দেখে নেবো কত, যে 5 দিয়ে 1 কে 1, 5 একে 5, এটা 4 যেমন হলো, 5 একে 5, 5 25, এরপর আর কিছু যাবে না। তাহলে দেখে নিই এদের এলসিএম কত আসছে, লসা কত আসছে। 2 2 4, 4 3 12, 12 5 60, 60 4 6 4 24, 240, 240 ইন্টু 5, 24 120, 1200, 1200 কি আসছে, 1200 মিনিট আসছে। তার 1200 মিনিটকে যদি ঘন্টাতে ট্রান্সফার করি তাহলে কী হবে, 1200 মিনিটকে যদি ঘন্টাতে ট্রান্সফার করি 60 দিয়ে ভাগ করব, তাহলে 60 দিয়ে ভাগ করব, তাহলে 6 2 এটা আসছে কত, 20 ঘন্টা আসছে, 20 ঘন্টা আসছে আমাদের, ঘন্টাতে ট্রান্সফার হয়ে গেল। তাহলে রাত্রি 12টা যদি ঘন্টাগুলো বেঁচে থাকে, তো নেক্সট ঘন্টা কখন বাজবে, নেক্সট ঘন্টা রাত 12টা প্লাস 20 ঘন্টা পরে বাজবে। তার মানে কটা বাজবে, 24 ঘন্টা হয়ে গেলে রাত 12টা, ফির 3 ঘন্টা কম, মানে হচ্ছে 8টার সময় বাজবে। তাহলে রাত্রি 8টার সময়তে, রাত্রি 8টা PM-এ SF4 আবার ঘন্টাগুলি আবার একসাথে বাজবে। ঠিক আছে, কোশ্চেনটি বোঝা গেল। তারপর হচ্ছে রাত, এটি বাজার পর যেটি এম হয়েছিল, সরি, তো মধ্যরাতের পর থেকে যে হচ্ছে সেটার থেকে রাত আবার 20 ঘন্টা পর, মানে রাত 8টা PM, মানে হচ্ছে এখান থেকে অ্যান্সার হবে কত, এর অ্যান্সার হবে অপশান এ। তাহলে 8টার সময় বাজবে, 12টা বাজার পর আবার 20 ঘন্টা পর, মানে রাত 8টার সময় আবার বাজবে ঘন্টাগুলি একসাথে। তাহলে ঘন্টা বাজা বা রিং বাজা যে সমস্ত প্রশ্নগুলি আছে তাদের মেন কনসেপ্ট কী শিখলাম, যে এখানে যে সমস্ত ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো লসাগু করে নেবো। লসাগু করার পর যদি ঘন্টাতে অ্যান্সার থাকে তাহলে সেই লসাগুটা যদি আমার মিনিটে আসে সেটা ঘন্টাতে করে নেবো, যদি সেকেন্ডে আসে, যদি সেকেন্ড আকারে আসে তাহলে সেটাকে আমরা মিনিট করে নেবো, এবং তার সঙ্গে পরবর্তীকালে ওর সঙ্গে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, এইভাবে আমাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো চলে আসবে। এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে সেম প্রশ্ন হবে, এগুলো তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এই প্রশ্নের অ্যান্সার করবে, অ্যান্সার করে কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার জানাবে যে অ্যান্সার কত হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদের প্রায় কমেন্ট বক্সে অ্যান্সার করলে তোমাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস তোমাদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এবং এক্সামে যদি এই প্রশ্নগুলি আসে তাহলে খুব জলদি তুমি করতে পারবে। তো কমেন্ট বক্সে অ্যান্সার জানাতে কখনো কেউ ভুল করবে না, ঠিক আছে, অবশ্যই জানাবে কমেন্ট বক্স। এরপর চলে আসবো লসাগু গসাগুর উপর, একটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, খুব গুরুত্বপূর্ণ, যেটা এক্সামে বারবার ধরে আসে। বলছে কি, যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 432, সংখ্যা দুটির গসাগু 6 হলে, সংখ্যা দুটির গসাগু যেহেতু আমাদের এখানে 6 দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে। তা আমি ধরে নিলাম সংখ্যা দুটি হবে কি কি, সংখ্যা দুটি হবে, এখান থেকে বলতে পারি যে সংখ্যা দুটি হবে, একটা সংখ্যা হবে কত 6x, তো অপর সংখ্যা নিশ্চয়ই হবে সেখান থেকে 6y, একটি সংখ্যা হবে 6x, তো অপর সংখ্যা হবে কত 6y। তাহলে বলতে পারি যে 6x সংখ্যা দুটি গুণফল, তার মানে বলতে পারি 6x ইন্টু 6y সমান হচ্ছে আমার এখানে 432, তার মানে x ইন্টু ওয়াই সমান বলতে পারবো 432/6 6 36, মানে 6 গুণিত 6 নিচে হবে। তাহলে কাটলে কত হবে, 6 7 42, 1 12, 6 দিয়ে 12, এখানে 6 12 72, তাহলে এক্স ওয়াই সমান পেলাম কত 12, তাহলে এক্স ওয়াই সমান পেলাম এখান থেকে 12। তাহলে এবার এখান থেকে দেখে নেব যে কীভাবে এক্স ওয়াই দুটি সংখ্যার গুণফল কীভাবে 12 আসতে পারে। তো আমি বলতে পারি কী কী উপায় আসতে পারে 12 আসার জন্য, তার জন্য কী কী আসতে পারে না, বলতে পারি যে 1 এবং 12 এর গুণফল করলে একটা আসতে পারে, 1 ইন্টু 12, 2 ইন্টু 6 হলে একটা আসতে পারে, ঠিক আছে 12, 3 ইন্টু 4 করলে আসতে পারে, 3 আর 4 আসতে পারে, আর কি আসতে পারে, সব তো হয়ে গেল, আর কিছু উপায় আছে কি, 3 আর 4 12, 4 3 12, সেই একই, এই তিনটে সেটে বেশি পাওয়া যাবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনগুলি হবে, অ্যান্সার যখন আমরা দেখব তাহলে অ্যান্সার হবে কোনগুলি, অ্যান্সার হবে সেগুলি যেগুলো একে অপরের সাথে কোপ্রাইম, মানে একে অপরের সাথে জিসিডি বা গসাগু 1 হয়। 2 আর 6 দেখলে গসাগু 1 হবে কি, 1 হবে না, কারণ গসাগু হবে 2, তার মানে এই সেটটা হবে না। 1 আর 12-র মধ্যে গসাগু করতে হবে, 1 আর 12-র মধ্যে গসাগু করে দেখা যাবে 1 হবে, তাহলে এই সেটটা হবে।
3 আর 4 এর মধ্যে গসাগু করলে 1 হবে, তার মানে সেট হবে, মানে এর সংখ্যাগুলো হচ্ছে কো প্রাইম। তার মানে এখান থেকে বলতে পারবো যে দুটি সেট হবে, একটা এই সেটটা হবে, একটা এই সেটটা হবে, দুটি সেট পাওয়া যাবে। তাই এরকম কতগুলো জোড়া পাওয়া যাবে, এরকম সংখ্যা পাওয়া যাবে, 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন দেখে নিই এরপর, যেটা এক্সামে এসেছে বারবার। দুটি সংখ্যার সমষ্টি হলো 77, তাতে গসাগু 7, তো সংখ্যা দুটি ধরে নিই কী কী হতে পারে। সংখ্যা দুটি ধরে নিলাম, একটা হতে পারে 7x, অপর সংখ্যা হতে পারে 7y। সংখ্যা দুটির সমষ্টি মানে এদের যোগফল। সংখ্যা দুটির সমষ্টি কত হবে, এখান থেকে 77 হবে সংখ্যা দুটির সমষ্টি। তাহলে এখান থেকে যদি 7 কমন নিয়ে নিই, তাহলে কী কী পেতে পারি না, x প্লাস ওয়াই সমান পেতে পারি 77 পেতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে x প্লাস ওয়াই সমান কী হতে পারে, x প্লাস ওয়াই হতে পারে 77/7, দ্বারা ডিভিজিবল। তাহলে কেটে গেলে চলে আসবে আমাদের 11। এরপর দেখে দেবো কোন কোন জোড়ায় জোড়ায় আমাদের 11 তৈরি হতে পারে। 11 তৈরি হতে পারে 1 আর 10-এ হতে পারে 11। আর কি হতে পারে আমাদের কোন জোড়াতে হতে পারে, 2 আর 9-এ হতে পারে, 3 এবং 8-এ হতে পারে, 4 আর 7-এ হতে পারে, 5 এবং 6-এ হতে 5 এবং 6-এ হতে পারে। আর কিছু হতে পারে কি, 6 আর তো 5-এ 7 সে একই, এর বেশি কিছু হবে না। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে কোনগুলি আমাদের অ্যান্সার হবে, যেগুলির জিসিডি বা একে অপরের কো প্রাইম মানে সহমৌলিক যেগুলো হবে, এটা হবে। তাহলে এটা হবে, এটার মধ্যে জিসিডি করলে 1 হয়, এটা হবে। 3 আর 8 করলে এটাও হবে, 4 আর 7 করলে এটাও হবে, 5 6 করলে এটাও হবে। তাহলে কটা সেট পেলাম, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখান থেকে আমরা 5 জোড়া এরকম সংখ্যা পাবো, সম্ভাব্য জোড়া সংখ্যা পাওয়া যাবে। এক্সাম ওরিয়েন্টেড খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই বারবার ধরে প্র্যাকটিস করে যাবে, এক্সামে এই ধরনের প্রশ্ন দেখা যেতে পারে। এখান থেকে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। বলছি দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 112। তার মানে এখানে দেওয়া হয়েছে গসাগু মানে আমি লিখে নিলাম HCF, গসাগু প্লাস লসাগু, লসাগু মানে LCM, গসাগু প্লাস লসাগু সমান এখান থেকে বলতে পারবো কত, 112 দিয়েছে। তাদের লসাগু হচ্ছে গসাগুর 15 গুণ, গসাগুর 15 গুণ, লসাগু মানে হচ্ছে LCM গসাগুর 15 গুণ, তার মানে হচ্ছে 15 গণিত গসাগু মানে হচ্ছে HCF। 15 গণিত আমাদের এখানে কত দেওয়া আছে, HCF দেওয়া আছে। তার মানে এখানে বলতে পারি কি যে LCM বাই HCF, LCM বাই HCF সমান বলতে পারবো যেটা 15/1 হবে। তার মানে LCM আর HCF আমি আন্দাজ করলে কত হবে না, এটা হবে আমাদের 15x, এটা হবে আমাদের x। LCM প্লাস HCF সমান 112। তার মানে এখান থেকে বলতে পারবো কি, এখান থেকে আমরা বলতে পারবো কি যে 15x প্লাস x এদের যোগফল হচ্ছে আমাদের কত, 112। তাহলে 16x সমান হচ্ছে কত, 112। তাহলে x এর ভ্যালু কত হবে, 7 হবে, x এর ভ্যালু হবে 7। তাহলে এখান থেকে লসাগু সমান কত বলতে পারবো, লসাগু বলতে পারি 15 গুণিত 7 হবে, গোসাগু কত হবে না 7 হবে, পাওয়া গেল। ঠিক আছে, এরপর দেখব যে যদি একটি সংখ্যা 7 হয় তাহলে অপর সংখ্যা কত হবে। তাহলে গোসাগু লসাগু পেয়ে গেছি, একটি সংখ্যা পেয়ে গেছি, মানে প্রথমে যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্র থেকে অঙ্কটি করতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারি যে লসাগু ইন্টু গোসাগু, তাহলে আমরা সূত্র কি জানি, LCM গণিত HCF সংখ্যা দুটি গুণফল, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার বলতে পারি। তাহলে লসাগু সমান বলতে পারবো কত, লসাগু হচ্ছে 15 গুণিত 7, 15 গুণিত 7, গোসাগু সমান কত হবে 7। একটি সংখ্যা কত হবে 7 হলে, অপর সংখ্যা কত জানি না, এই 7 7 কেটে গেলো, তাহলে এক সমান কত রইলো 15 7 105। তাহলে অ্যান্সার কত হবে, এখান থেকে অ্যান্সার হবে 105। ক্লিয়ার হয়েছে? এক্সামে যাওয়ার আগে কিন্তু এই প্রশ্নগুলো বারবার ধরে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ হবে এক্সামের জন্য। দেখে নিই নেক্সট প্রশ্ন কী আছে। এরপর হচ্ছে লসাগু এবং গোসাগু চ্যাপ্টার উপর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক ধরনের প্রশ্ন, যেটা পরীক্ষাতে বারবার রিপিট হয়। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটা এটা এবং এটা, এই 4টে সংখ্যার মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 2 3 5 দ্বারা বিভাজ্য হবে না, মানে 4টে সংখ্যা আমি এখানে লিখে নিলাম যে এই একটা সংখ্যা, এটা, তো এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 2 3 ও 5 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তার মানে আমি এখানটায় কীভাবে করতে পারি, ডিভিজিবল রুল ইউজ করতে পারি।
তার মানে যে সংখ্যাটা অ্যান্সার হবে সে নিশ্চয়ই 5 দ্বারা ডিভিজিবল হবে, সে 2 দ্বারা হবে, 3 দ্বারা ডিভিজিবল হবে। 5 দ্বারা তো প্রত্যেকে ডিভিজিবল হবে, কারণ প্রত্যেকের শেষে 0 আছে। তার মানে কি প্রত্যেকে 2 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে চেক করবো যে কোন সংখ্যাটা আমার 3 দ্বারা ডিভিজিবল হবে। যেটা 3 দ্বারা ডিভিজিবল হবে সেই সংখ্যাটি হবে আমাদের অ্যান্সার। প্রথম সংখ্যাটা যোগ করলে, ডিজিটগুলো যোগ করলে 1 + 1 2 হয়, তার মানে 3 দ্বারা ডিভিজিবল হবে না। 2 + 1 3, এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এই হতে পারে। 5 আর 6, এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হতে পারে। 8 এর 9 হতে পারে। কিন্তু অ্যান্সার আমাদের কি জানতে চেয়েছে? অ্যান্সার জানতে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম এখানে কোন সংখ্যাটা হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটা। তার মানে এখানে অ্যান্সার হবে কি আমাদের বি। বোঝা গেল? এই ডিভিজিবিলিটি রুল ইউজ করলে খুব সহজ হয় এই ধরনের প্রশ্ন অ্যান্সার বের করার জন্য। এরপর দেখে নিই এই ধরনের প্রশ্ন নেক্সট। এরপর দেখো এখানে কি বলেছে, এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300 ও 420 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে সংখ্যাগুলো যে 60, 180, 300 ও 420। তো এখান থেকে প্রত্যেকটা সংখ্যায় বলতে পারি, যেমন লিখতে পারি, তো 3 × 20 লিখতে পারি, একেও 3 × আমি 60 লিখতে পারি, একেও আমি 3 × আমি 100 লিখতে পারি, একে আমি 7 × 60 লিখতে পারি। তার মানে প্রত্যেকটা সংখ্যা 0 দ্বারা বিভাজ্য হবে, তার প্রত্যেক সংখ্যা লাস্টে 0 আছে। তারপর চেক করবো কি প্রত্যেকটা সংখ্যার মধ্যে 3 ঢুকে আছে, আমি চেক করে দেবো কোন সংখ্যাটা আমার 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে। দেখে নিই, 9 × 10 = 2 12, তো এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে। 8 × 9 = 13, এই সংখ্যাটা হবে না, মানে এই অ্যান্সার হওয়ার কোনো চান্স নেই। 7 × 8, এই সংখ্যাটা হবেই না। 8 × 9 এই হতে পারে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, 3 দ্বারা যদি আমাদের চেক করা হয়ে গেছে, এরপর আমি চেক করে দেখব যে কোন সংখ্যাটা আমাদের 7 দ্বারা ডিভিজিবল হবে। কোন সংখ্যাটা আমাদের 7 দ্বারা ডিভিজিবল হবে? 7 দ্বারা ডিভিজিবল চেক করে দেখতে হবে কোন সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল হবে। এখানে যদি 7 × 13 = 91, 9 × 8 = 98, 14 × 7 = 98, এই সংখ্যাটা আমার দেখা যাচ্ছে 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে, কিন্তু এই সংখ্যাটা আমাদের 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। কারণ হচ্ছে এটার সাথে 91 হচ্ছে 91, 99 যাবে না, 98 একবারও যাবে না, তার মানে এই সংখ্যার 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তাহলে অ্যান্সার হবে কত আমার? এটা হবে অ্যান্সার। এখান থেকে অ্যান্সার হবে এইটাই। তাহলে এই সমস্ত বড় বড় সংখ্যাগুলিকে আমরা ডিভিজিবিলিটি রুল ইউজ করে খুব সহজে অ্যান্সার বের করতে পারি। যদি আমরা নর্মাল বা বেসিক প্রসেসে করতে চাই তাহলে ব্যাপারটা খুব লেন্দি হয়ে যায়, যেটা এক্সামের ক্ষেত্রে সলভ করা কখনোই পসিবল হয়ে ওঠে না। ঠিক আছে? তো আমরা এগুলো বেশি ডিটেলস আলোচনা করতে পারছি না এই সমস্ত বিষয়গুলো নিয়ে, কারণ হচ্ছে এটা আমাদের ম্যারাথন ক্লাস। এখানে আমরা সমস্ত বিষয় এক একটি বিষয়কে নিয়ে আলোচনা করলে খুব লেন্দি হয়ে যাবে, কারণ অনেক টপিক কভার করা যাবে না। তো আমাদের যে কোর্সটি খুব মিনিমাম ফিসের মাধ্যমে যে কোর্সটি করাচ্ছে, সেই কোর্সের মধ্যে আমাদের সমস্ত ডিটেলসে ব্যাপারটা করা হয়, যেখানে আমাদের যে স্টুডেন্টরা আছে খুব কম সময় এবং যে কোনো ধরনের ক্যাটাগরি এভারেজ স্টুডেন্ট, তারা অঙ্কের প্রতি একটা ভালো স্ট্রং কমান্ড তৈরি হতে পারে। ঠিক আছে? চেষ্টা করবে যারা পর্যন্ত এখন এনরোল করেন তারা অবশ্যই এনরোল করে নেওয়ার চেষ্টা করবে ব্যাচের মধ্যে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট এরপর দেখি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে নিচের কোন গরিষ্ঠ সংখ্যা থেকে কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা, মানে এটা দ্বারা কোন সংখ্যা গরিষ্ঠ দ্বারা, মানে এটা দ্বারা না এটা দ্বারা না এটা দ্বারা না এটা দ্বারা, এই 259কে ও এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকবে? তার মানে সংখ্যা থেকে যদি 7গুলো বের করে দিই, বিয়োগ করে নিই, যে সংখ্যাগুলো আমার তৈরি হবে, এই সংখ্যাগুলোকে এমন একটি সংখ্যা পাবো যেটা কমপ্লিটলি ডিভিজিবল হবে। আর সেই কমপ্লিট ডিভিজিবল হবে, তাহলে হচ্ছে 252 এবং 884। কোন সংখ্যাতে সম্পূর্ণ 47 দ্বারা তো হবেই না, ডিভিজিবল হবে না। 168, 84, 21, তাহলে 21 দ্বারা ভাগ করলে হবে। 21 দ্বারা ভাগ করলে দেখতে পাবো কি যে সংখ্যাটা 21 দ্বারা ভাগ করে যাচ্ছে, দুটো সংখ্যা 21 দ্বারা ভাগ করে যাবে। আমাকে জানতে যে সংখ্যা গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা যদি বলি তো সংখ্যাটা আমাদের 21 দ্বারা ডিভিজিবল হচ্ছে। এই সংখ্যাটা আমাদের 21 দ্বারা ডিভিজিবল হবে, এটাও 21 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে 21 দ্বারা পসিবল। ঠিক আছে? তারপর 84 দ্বারা হবে, 84 দ্বারা এই সংখ্যা ডিভিজিবল হবে, এটাও ডিভিজিবল হবে। 84 3 হলে 252 হয়, আর 84 10 হলে এটা হয়, তাই 84 দ্বারা ডিভিজিবল হবে। 168 দ্বারা অনেক বড় হচ্ছে, 800 দ্বারা ডিভিজিবল হবে না, 180 দ্বারা ডিভিজিবল সম্পূর্ণরূপে হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে 84। 21 হলো না, কারণ কি? কারণ আমার গ্রেটেস্ট জানতে চেয়েছে, তার জন্য অ্যান্সার হবে 84। যদি আমাদের বলতে স্মলেস্ট জানতে চাইতো, সবচেয়ে ছোটো সংখ্যা কোনটি জানতে চাইতো, তাহলে আমাদের অ্যান্সার হতো 21। কেমন? নেক্সট প্রশ্ন দেখি এই ধরনের প্রশ্ন। এরপর দেখি একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এটাকে এটাকে না এটাকে না এটাকে 8 এত দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তার মানে সংখ্যাগুলোতে যদি 5 বিয়োগ করে নিই এবং যে সংখ্যাগুলি পাবো সেই সংখ্যাগুলোকে নিশ্চয়ই 8, 12, 16, 20 দ্বারা সম্পূর্ণরূপে ডিভিজিবল হবে। তাহলে এখান থেকে আমি 5 বিয়োগ করে দিলে কত হবে, এই পড়ে হলো আমাদের 240। এখান থেকে 5 বিয়োগ করে নিলে হবে 230। এখান থেকে যদি 5 বিয়োগ করে নিই তাহলে হবে 260। এখান থেকে যদি 5 বিয়োগ করে নিই তাহলে হলো 235। আমি চেক করে দেবো কোন সংখ্যাটা আমাদের এই সংখ্যা দ্বারা ডিভিজিবল হচ্ছে। 8, 12, 16, 20। 8 মানে লিখতে পারি কি, 8 মানে আমি লিখতে পারি 4 × 2, 12 মানে 4 × 3, 16 মানে 4 × 4, আর 20 মানে হচ্ছে 4 × 5। তাহলে 4 × 3 আমি দেখি কোন সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে। 3 দ্বারা ডিভিজিবল হবে একমাত্র এই সংখ্যাটি আর এই সংখ্যাটি। এই সরি ভুল, এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা ডিভিজিবল হবে না। এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা ডিভিজিবল হবে না। তাহলে একমাত্র 240 এরকম সংখ্যা যে 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আর কোনো সংখ্যা আছে কি? আর কোনো সংখ্যা নেই। তাহলে এখানে অ্যান্সার হবে 245। 245 এমন সংখ্যা 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ হবে। তাহলে এখানে অ্যান্সার হবে 245। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখতে পাচ্ছ এই ধরনের আমাদের লজিক যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব কম সময়ে অ্যান্সারগুলো বের করতে পারি। আচ্ছা, আমরা এলসিএম এবং এইচসিএফের উপর খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো এক্সাম ওরিয়েন্টেড ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এরপর আমাদের শুরু হবে অ্যাভারেজ টপিকটা, যেটা পরবর্তী ভিডিওতে আমাদের আবার নেক্সট ম্যারাথন ক্লাসে আমরা আলোচনা করব। তো তার আগে বলে নিই, যারা যারা এখন পর্যন্ত এই ব্যাচের মধ্যে এনরোল করেনি তারা খুবই শীঘ্র এনরোল করার চেষ্টা করবে। কারণ হচ্ছে এখানে লাইভ প্লাস রেকর্ডিং খুব খুব কম ফিসের মাধ্যমে এটা করা সম্ভব নয়। তবুও আমাদের স্টুডেন্টদের রিকোয়েস্টের জন্য আমরা এই ব্যাচটিকে রেখেছি, কিন্তু খুব জলদি প্রাইসের হাইক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা যারা এখন পর্যন্ত এই ব্যাচে এনরোল হওনি তারা এনরোল হয়ে যাওয়ার চেষ্টা করবে। এই ব্যাচে এনরোল হয়ে যাওয়ার পর তুমি বুঝতে পারবে ম্যাথ এবং রিজনিংকে তার ক্ষেত্রে কতটা সোজা হয়ে যাবে, সম্পূর্ণভাবে তারা শিখতে পারবে ম্যাথ রিজনিং কমপ্লিট একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, সিজিএল মেন্স পর্যন্ত তারা প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো তোমরা যারা যারা পর্যন্ত এখন পর্যন্ত সলভ করোনি তারা সবাইকে রেজিস্টার করে নেওয়ার চেষ্টা করবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করার চেষ্টা। আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমরা নেক্সট দিন আবার অ্যাভারেজ টপিকের উপর ম্যারাথন ক্লাস করে আমরা এর পরবর্তী ক্লাস এই অ্যাভারেজ টপিকের উপর আমরা ক্লাস করে পরবর্তী ক্লাস শুরু করব। এখন পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলি করলাম তাতে তোমাদের কেমন লেগেছে, বুঝতে পেরেছো কতটা, তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ, তবে পরবর্তীকালে নেক্সট ম্যারাথন অ্যাভারেজ এবং এইভাবে প্রত্যেক টপিক আমরা এক্সাম আসার আগে পর্যন্ত আমরা শেষ করে দেবো। আজকে এতটা রইলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অ্যাভারেজ টপিকটা পরবর্তী ক্লাসে আমরা শুরু করব, ঠিক আছে? যারা যারা আজকে ক্লাস ছিল তাদের প্রত্যেক কমেন্ট করে জানিও ক্লাস কেমন লেগেছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।